আচ্ছা, আমরা শুরু করি আজকের মতো, ঠিক আছে? তো ফার্স্টে আমরা আমাদের যে কাজটা করতেছিলাম সেটাকে বের করি, আমাদের প্রজেক্টটা। এটা করতেছিলাম, তাই না? আমরা শেষে একটি আমাদের বেশ কয়েকটা আর কি পেজ টেজ বানাইছিলাম, তাই না? তো আচ্ছা দেখি, আমরা লগ ইন পেজ বানাইছিলাম, ক্রিয়েট অ্যাকাউন্ট পেজ এগুলো বানানো শেষ, অ্যাডমিন এগুলো বানানো শেষ হয়েছিল, ডক্টর এগুলো বানানো শেষ হয়েছিল। পেশেন্টেরটা আমরা বানাই নাই, পেশেন্টেরটা আমরা বানায় ফেলবো, সমস্যা নাই। তো আজকে আমাদের ফার্স্ট টপিক যেটা, ঠিক আছে, ফার্স্ট টপিক হলো সিন সুইচিং। আমরা ফার্স্টে সিন সুইচিং দিয়ে শুরু করব। এটা কোনটা আছে? চেক প্রেসক্রিপশন। ফার্স্টে আমরা সিন সুইচিং দিয়ে শুরু করব, সিন সুইচিং, ডেটা পাসিং এগুলো করে দেন আর কি আমরা আমাদের প্রজেক্টে আসবো, যে আমাদের প্রজেক্ট আমরা এটা কিভাবে ইমপ্লিমেন্ট করবো সেটার উপরে। তো এটা করার জন্য এই রোলগুলো আছে, এগুলো একটু সলভ করে নিই, না হলে পরে আবার খুদাই। আচ্ছা, আমাদের এগুলো একটু ইম্পোর্ট করে নিই, না হলে আর কি কোড রান দিলে পরে এরর দিবে। আমরা আমাদের কন্ট্রোলার ক্লাসগুলো তো আপডেট করা হয়নি, তাই না? এই কারণে আর কি জাস্ট এফএক্সএমএল গুলো বানাইছিলাম। আপডেট, আপডেট কন্ট্রোলার। আপনাদের যদি কন্ট্রোলার ক্লাসগুলো আপডেট না করেন আর যদি এররগুলো থেকে যায়, যদি কোড রান হয় না, ঠিক আছে, তো এগুলো আপনি একটা খেয়াল রাখবেন। দেখবেন যে প্রথমবার কোড রান দিলে আপনাদের কোড রান হয় না, তখন বলবেন যে কি এরর হয়েছে। তো এগুলোই মেনলি এরর থাকে। এখান থেকে এগুলা গেল। বাস, আশা করি এখন ঝামেলা নাই। ঠিক আছে, আমরা আগে সিন সুইচিং দেখবো। তখন সিন সুইচিং এর জন্য আমরা জাস্ট দুইটা সিন বানাই আগে এফএক্সএমএল থেকে। সিন ওয়ান, আর ধরেন যে একটা হলো সিন টু। সিন সুইচিং এর যে কনসেপ্ট গুলি সেটা আপনারা বুঝেন, তাই না? যে আমরা যখন আমাদের একটা অ্যাপে কি অনেকগুলো সিন থাকে, মানে যে
বিভিন্ন জিনিস চেঞ্জ হচ্ছে। যেমন ধরেন যে এটা ক্লিক করলাম, এই যে এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল, এটা ক্লিক করলাম এই জায়গাটা চেঞ্জ হয়ে গেল। বা ধরেন যে আমি যদি এখান থেকে ওপেনে গিয়ে ধরেন যে রিসেন্টলি দিলাম, যে নতুন একটা অ্যাপ ওপেন হইলো বা অন্য একটা উইন্ডো ওপেন হইলো। তো এইগুলো কি সবকিছু আমাদের সিন সুইচিং এর মধ্যে পড়ে। তো আমরা যখন একটা অ্যাপ বানাই, তো একটা অ্যাপের মধ্যে কি আমাদের অনেকগুলো সিন থাকে, তাই না? এখানে তো আমরা প্রত্যেকটা আলাদা আলাদা এফএক্সএমএল বানাইছি অনেকগুলো সিন থাকার কারণে। এখন অনেকগুলো সিন কেন থাকে এটা আমাদের জানতে হবে, ঠিক আছে? ধরেন যে আমরা নর্মাল একটা অ্যাপে যাই, আমি আপনাদের বলি মানে কি কি পাওয়া যায়। ধরেন যে একটা ডাব্লিউ3 স্কুলে যে একটা অ্যাপের সিন কিভাবে কাজ করে সেটা আমরা যদি বলি আগে। দেখেন, এটা আমাদের একটা ধরেন অ্যাপ, এখানে কি ওর এই সিনগুলো আছে। যদি আমি এখানে ক্লিক করি তাহলে কি হবে, এই ফুল সিনটা যে চেঞ্জ হচ্ছে, তাই না? মানে একটা পেজ একটা সিন চেঞ্জ হয়ে আরেকটা সিন আসতেছে। তো এটা করার সুবিধাটা কি? ফার্স্ট অফ অল আমরা যা করতে পারি, আমরা চাইলে একটা পেজের মধ্যে যে সকল এলিমেন্ট, এগুলো সব কি আমাদের এলিমেন্ট, তাই না? আমরা চাইলে ফার্স্টে যে কাজটা করতে পারি, যে আমরা চাইলে সবগুলো এলিমেন্টকে ক্লিয়ার করে দিয়ে নতুন করে এলিমেন্ট বসাবো একটা পেজের উপরেই। তাহলে আমাদের সিন সুইচিং করা লাগতো না। তাহলে আমরা কি হতো, বারবার আমরা এলিমেন্টগুলো শুধু চেঞ্জ করতে পারতাম। ওইটা অনেকটা কি সিন সুইচিং এর মতো। বাট ওইটা আমরা না করে কি করি, আমরা পেজ ফুল পেজটাই সুইচ করে ফেলি, নতুন একটা পেজকে এখানে লোড করে। এতে কি হয় যে আমাদের ফ্রন্ট এন্ডের কাজটা কমে যায়, ঠিক আছে? ফ্রন্ট এন্ডের কাজ কমে যায়, আর ব্যাক এন্ডে নতুন নতুন বাটন ক্রিয়েট করা বা নতুন নতুন এলিমেন্ট ক্রিয়েট করার কাজটাও কমে যায়। কিন্তু এটা আসলে কি, এটা কিন্তু আপনার একটা হ্যাভি লোড। কিরকম, যখন আপনি একটা পেজ চেঞ্জ করতেছেন, টোটাল একটা পেজ নতুন পেজ আসতেছে, তো এটা লোড করতে কিন্তু টাইম বেশি লাগে। আর যখন ধরেন যে আপনি শুধু এলিমেন্ট চেঞ্জ করতেন, ধরেন কিভাবে বোঝানো যায় শুধু এলিমেন্ট, ধরেন এই যে এটা, না এটা না, ধরেন এই যে এটা, আমি যদি এখানে সাবমিট অ্যান্সার দেই, ওকে পেজ চেঞ্জ করবে। আচ্ছা, পেজ চেঞ্জ করে ফেলছে, এটা না, কোথায় যেন দেখা যায়, দাঁড়ান একটু দেখাই আপনাদের। ধরেন এইখানে একটা ছিল, এই যে এটা, এখানে কি হচ্ছে, আমাদের নতুন কোনো পেজ লোড হচ্ছে না, জাস্ট একটা এখানে একটা লোড করে এলিমেন্ট সেটাকে নিয়ে আসতেছে। দেখছেন টাইম কত কম লাগে। আর যখন আমরা নতুন একটা পেজে যাই, তখন কি হয় যে আমাদের এই যে এটা দেখেন, এই যে আগে থেকেই লোড করা, ঠিক আছে? তাহলে কি টাইম কম লাগে। কিন্তু যদি আমরা নতুন একটা ফুল পেজ নিয়ে আসি, তখন আমাদের টাইম বেশি লাগে লোড করার ক্ষেত্রে। তো আমি অনেক কিছু বলে ফেলছি, এগুলো আসলে কেন বলা, যে আমরা সিন সুইচিং কি আর সিন সুইচিং আসলে কেন করি। আমাদের মাল্টিপল সিন থাকে, মানে অনেকগুলো আলাদা আলাদা কাজ থাকে, সবগুলো জন্য নতুন নতুন সিন আনতে হয়। একটা পেজের মধ্যে সব কাজ করানো সম্ভব না, সেই জন্য আমরা সিনগুলো নিয়ে এসে সিন সুইচ করি। আর সিন সুইচে দুইটা উপায় বললাম, একটা কি, আমরা একটা পেজের মধ্যেই সবগুলোকে ডিলিট করে দিয়ে নতুন এলিমেন্ট নিয়ে আসলাম, এটা একটা করতে পারি। আর একটা কি ফুল পেজে চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে কি শিখি, যে আমরা ফুল পেজ চেঞ্জ করাটা শিখি, যে আমরা ফুল পেজটাকে চেঞ্জ করে ফেলবো। তো আগে ধর আমরা একটা এফএক্সএমএল ডিজাইন করি। আমরা এতটুকু যেটা বুঝতে পারলাম, যে আমাদের সিন সুইচ করার জন্য অ্যাটলিস্ট একটা ইভেন্ট লাগে, তাই না? একটা ইভেন্ট ট্রিগার হইতে হয়। কোন ইভেন্ট ট্রিগার হইলে দেনই কি আমাদের সিন সুইচ করতে পারে। ও চাইলে নিজেদের সঙ্গে সিন সুইচ করতে পারে না। তো তাই ধরুন যারা একটা বাটন নিয়ে আসলাম, একটা বাটন দিলাম, এখান থেকে আমি এটা গো টু সিন টু, এই বাটনটা কি করবে, যে আমাদের বাটনটা ট্রিগার করলে আমাদের সিন টুতে নিয়ে যাবে। ঠিক আছে, আর আরেকটা আমরা এই থেকে আরেকটা সিন টু বানাইছি, এটাকেও আমরা
একটু ডিজাইন করি। এখানে একটা বাটন নিয়ে আসলাম, যার কাজ হলো আমাদের সিন 1-এ ব্যাক করাবে। ঠিক আছে, সিন 1 সেম। এটা তো আমাদের একটা বাটন ট্রিগার করানো লাগবে। অনেক আমরা দুইটা এফএক্সএমএল বানাইলাম। সিন 1-এ আমি সিন 1 কন্ট্রোলার দিইনি, কন্ট্রোলার এটা দিলাম। তাহলে ফার্স্ট আমাদের সিন 1 কন্ট্রোলারে আসি। এখন সিন সুইচিং এর জন্য আমাদের একটা কোড আছে, ঠিক আছে? সেই কোডটা আমরা জাস্ট বুঝবো, আর ওই কোডটা আমরা নর্মালি মুখস্থ করে ফেলি, বাট আমি একটা বুঝে করার ট্রাই করবো। ঠিক আছে, ফার্স্ট আমি কোডটা নিয়ে আসি। সিনটেক্স বড় দেখে আর কি আসলে মনে থাকে না, বাট আপনি যে লজিক বুঝেন তাহলে ঠিক আছে। ফার্স্টে কি আমি আপনাদের একটা ডেমনস্ট্রেশন দেখাবো, তারপর এটাকে এক্সপ্লেন করবো, নাকি আগে আমি এক্সপ্লেন করবো? কোনটা করলে ভালো হয়? কেউ বলেন যে আপনাদের কোনটা করলে ভালো হয়? ট্রাই অ্যান্ড ক্যাচ দিয়ে করলে। জি জি, আগে বলেন। আপনার কোশ্চেনটা ফার্স্টে বুঝি নেই, আর আমি আমি বলছিলাম যে বলছি ট্রাই যে অ্যান্ড ক্যাচ দিয়ে করলে। ওইগুলো তো আমি আসতে আমি বলতেছি যে আমি কি আগে আপনাদের এই সিন সুইচিং এর একটা ডেমনস্ট্রেশন দেখাবো, মানে সিন সুইচটা যে হচ্ছে অ্যাপটা ওপেন করে দেখাবো, নাকি আগে আপনার আগে কোড এক্সপ্লেন করবো? কোড এক্সপ্লেন করেন আগে, জাস্ট সিন সুইচিং তো বুঝতেছি। কোড এক্সপ্লেন করবো, সবাই কি বলেন? জি জি। বাকিরা? আচ্ছা, তাও আমরা একবার সিন সুইচটা দেখি, দেখলে হয়তো আমাদের বুঝতে একটু সুবিধা হবে। আমরা সবাই জানি, বাট আমরা হয়তো নতুন কিছু জানবো এখানে, হয়তো। আমি শিওর না। ধরেন আমরা স্ক্রিন 1 স্ক্রিন হ্যালো অ্যাপ্লিকেশন আমরা কি দিয়ে শুরু করবো? আগে স্ক্রিন 1 দিয়ে আমরা শুরু করবো, তাই না? ওয়ান, বিসমিল্লাহ। এটা আমাদের হলো ফার্স্ট রান অ্যাপ, ঠিক আছে? আমরা কি বলছি, যদি এই বাটনে ক্লিক করি তো আমাদের সিন 2 তে চলে যাবে। দেখেন এই বাটনে ক্লিক করলাম, দেখছেন এই যে সিন 2 তে চলে আসছে। সিন 2 থেকে আমার বাটনটা ছিল না, সিন 2 তে চলে আসছে। এটাতে ক্লিক করলে আবার সিন 1 এ চলে যায়। তো এটা তো খুব ইজি জিনিস, আমরা সবাই জানি। তো এখানে আমি আপনাদের কয়েকটা কথা বলি আগে। ফার্স্টে এই ফুল জিনিসটাকে কি বলে জানেন?
যে আমাদের এটা যে নড়তেছে, এটা আমাদের একটা সিস্টেম অ্যাপ, তাই না? এই অ্যাপটা যে একটা যে বাক্সের মধ্যে আসলো, এই বাক্সটাকে কি বলে? উইন্ডো। হ্যাঁ, বাক্সটাকে আমরা নর্মালি উইন্ডো বলেই জানি। হ্যাঁ, যখন আমরা জাভাফিক্স করতেছি, জাভাফিক্সে এই উইন্ডোটাকে বলা হয় স্টেজ। এটা একটা স্টেজ, মানে একটা মঞ্চ। আমরা তো সবাই তো জানি স্টেজ কি। এই স্টেজের উপরে কি আমাদের সবকিছু পারফর্ম হবে। এখন ধরেন যে একটা অ্যাপ মানে কি? একটা অ্যারেঞ্জমেন্ট। তো একটা অ্যারেঞ্জমেন্টে কয়টা মঞ্চ থাকে, কয়টা স্টেজ থাকে? একটা স্টেজই, তাই না? একটা স্টেজের ভিতরে কি সবগুলা পারফর্ম হয়। তো এটা পারফর্ম কিভাবে হয় সেটা বলি। একটা স্টেজের মধ্যে আগে একটা সিন সিন ক্রিয়েট হয়। এবং সিন বলতে কি বোঝা যাচ্ছে? আমরা যখন ফার্স্ট স্টেজ বানাই, স্টেজটাকে আগে সাজাই না? মানে স্টেজটাকে ধর একটা কাপড় দিয়ে ঢেকে দেই বা কিছু দিয়ে নর্মাল আগে একটা ফ্লোরটা তো সাজাই, তাই না? দেন এই ফ্লোরের উপরে আমরা আমাদের বিভিন্ন ইকুইপমেন্ট রেখে রেখে ডিজাইন করি, দেন আমরা পারফর্ম করি। তো ফার্স্টে এই জিনিসটা স্টেজ। স্টেজের দেখেন, দেখতে এই উপরটা সাদা, দেখছেন? এখানে একটু হালকা গ্রে কালার জায়গাটা দেখতে পাচ্ছেন? এই যে অ্যাডমিন পেজ লেখার নিচে হালকা গ্রে কালার, একটা ডিফারেন্স কিন্তু বোঝা যায়, তাই না? উপরে সাদা, নিচে হালকা গ্রে কালার। এই গ্রে কালার জায়গাটাকে বলা হয় আপনার সিন। মানে স্টেজের এইটুকু আপনি কি করতে পারবেন তাহলে? পারফরমেন্স জন্য ইউজ করতে পারবেন, ঠিক আছে? আর এই সিনের উপর আমরা কি করি, যে আমরা আমাদের যা যা পারফরমেন্স করা লাগবে সেই অনুযায়ী আমরা লোড করি। যেমন এই সিনের উপর আমরা কি লোড করছি? একটা বাটন লোড করছি, তাই না? একটা বাটন পারফর্ম করানোর জন্য। এই বাটন ক্লিক করলে কিছু একটা হচ্ছে। এইগুলো এখন আমরা যদি করে আসি, দেখেন আমাদের ফার্স্টে প্যারেন্ট রুট নাল, এই লাইনটা আমরা পড়ে আসবো, এটা থাকুক, ঠিক আছে? সেকেন্ড লাইনে একটা এফএক্সএমএল লোডার। এফএক্সএমএল লোডারের কাজ কি? আমাদের একটা এফএক্সএমএল ফাইলকে লোড করবে, কারণ আমাদের ফ্রন্ট এন্ড কোথায় আছে? এফএক্সএমএল ফাইলে। তো আমরা একটা এফএক্সএমএল লোডারকে লোড করতেছি, নিউ এফএক্সএমএল লোডার। আমরা কি জানি, যখন কোনো একটা ক্লাসের অবজেক্ট বানাই বা ইনস্ট্যান্স বানাই, তো আমরা কি করি? নিউ দিয়ে সেই ক্লাসটা লিখি, তাই না? এখন দেখেন ভিতরে এটা কি দিচ্ছে? ক্লাসের ভিতরে বলতে পারবেন কি ওই জিনিসটা কি? আমরা যখন একটা ক্লাস হ্যালো অ্যাপ্লিকেশন থেকে ক্লাস থেকে গেট সোর্স করে সোর্সের পার্টে নিতেছে। এটা তো ঠিক আছে, আমি বলতেছি যে এই জিনিসটা আসলে কি। আমরা যখন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সময় যখন এই ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো দেই, সেগুলো কি থাকে আমাদের? প্যারামিটার। কিসের প্যারামিটার? অবজেক্ট কনস্ট্রাক্টরের। মানে কনস্ট্রাক্টরের প্যারামিটার। তো এই জিনিসটা হলো আমাদের কনস্ট্রাক্টরের প্যারামিটার। তো প্যারামিটার হিসেবে কি দিচ্ছি? ফার্স্টে আমরা আমাদের এফএক্সএমএলটাকে দিচ্ছি, যে আমরা এই এফএক্সএমএলটাকে লোড করতে চাই। তো কিভাবে লোড করতে চাই? আমাদের যে মেইন অ্যাপ্লিকেশন, হ্যালো অ্যাপ্লিকেশন যে আছে, হ্যালো অ্যাপ্লিকেশন যে ক্লাস আছে, সেটা তুমি রিসোর্সটাকে সেটা বলতেছে। এটার মানে কি? এটার মানে হলো এই যে আমাদের ইন্টেল জি, ও কিন্তু চিনে কাকে? হ্যালো অ্যাপ্লিকেশন কি চিনে? আমাদের ইন্টেল জি চিনে কি হয় সেটা আমি বলি। ও ফার্স্টে এই এই যে সোর্স থেকে মেইন থেকে জাভার ভিতরে আপনার যে নামটা দিচ্ছেন, ওই যে মেইন প্যাকেজ, ফার্স্টে কি যে মেইন প্যাকেজ, তারপর কি যে আর্টিফ্যাক্টে যে নামটা দিই আমরা, এইগুলোর ভিতরে কি থাকে? আমাদের হ্যালো অ্যাপ্লিকেশন। তো পাথ কিভাবে চিনে? ফার্স্টে চিনে কি? সোর্স, মেইন, জাভা, দেন আপনার লেখা ফোল্ডারের নামটা, তারপর কি হ্যালো অ্যাপ্লিকেশন। তো ও বলতেছে যে এই যে হ্যালো অ্যাপ্লিকেশন যে আছে, এই হ্যালো অ্যাপ্লিকেশনের পাথের, এই হ্যালো অ্যাপ্লিকেশন যেই পাথে আছে সেই পাথ থেকে তুমি এইগুলো সবগুলো রিসোর্স হ্যালো অ্যাপ্লিকেশনের জন্য। এই হ্যালো অ্যাপ্লিকেশনের সরাসরি কোথায় আছে? এই জায়গাটা বলতেছে, এই জায়গা থেকে এটা আমাদের রিসোর্স। এই রিসোর্স থেকে এই এফএক্সএমএলটাকে তুমি লোড করো, ঠিক আছে? এই এফএক্সএমএলটাকে তুমি লোড করো। যদি আমাদের এফএক্সএমএল যদি কোনো একটা ফোল্ডারের ভিতরে থাকে, তখন কি আমাদের কি করতে হবে? যে এইখান থেকে ওই এফএক্সএমএলটা কোথায় আছে তার পাথটাকে আমাদের দেখায় দিতে হবে। যদি ডক্টরের ভিতরে থাকে তাহলে ডক্টর/স্কিন2। কেউ কিছু বলছেন নাকি এমনি মাইক অন করা? আচ্ছা, আমার কথাটা বোঝা গেল যে আমরা এখান থেকে লোড করতেছি, এটা আমাদের ফাইলের পাথ। তো আমাদের কি হয় যে আমরা যদি পাথ না জানি, আমরা কিন্তু এফএক্সএমএল লোড হবে না।
তো আমাদের পাথ শুরু হয় থেকে এই জায়গাটা থেকে, হ্যালো অ্যাপ্লিকেশন সরাসরি এই জায়গায় যে হ্যালো বিএফএক্সএমএল যেটা, এইখান থেকে আমাদের পাথ শুরু হয়। এইখানে যদি এখানে থাকে জাস্ট ফাইলের নামটা লিখে দিলেই হলো। যদি এখান থেকে কোনো ফোল্ডারের ভিতরে থাকে, যতগুলো ফোল্ডারের ভিতরে থাকবে সবগুলোর নাম দিয়ে স্ল্যাশ দিতে দিতে দেন ফাইলে পৌঁছে দিতে হবে, নাহলে তো খুঁজে পাবে না। আর তারপর আরেকটা জিনিস, আমরা মডিউল ইনফো ডট জাভাতে একটা কাজ করছিলাম, মনে আছে? এই যে লিখতাম যে প্রত্যেকটা ফোল্ডার যে আনলক করে দিছিলাম, এখানে বলে দিয়েছিলাম ওপেন করতে বলছিলাম, তাই না? যদি আপনার এই কাজটা না করেন তাহলে কি কিন্তু ফোল্ডারের অ্যাক্সেস পাবে না। তো আপনি যতই পাথ দেন ও ফোল্ডার অ্যাক্সেস না পাইলে ওই ফাইল পর্যন্ত পৌঁছতে পারবে না, ঠিক আছে? এই কয়েকটা জিনিস আপনার মনে রাখবেন। তো ফার্স্টে আমাদের মানে যে কয়টা আপনার এখানে থাকবে, এফএক্সএমএল থাকবে, ও ওই কটা দেওয়া লাগবে। আই মিন ধরুন হচ্ছে অ্যাডমিন, মানে এখানে 4টা ইউজার, তো 4টা ইউজারের দেওয়া লাগবে। হ্যাঁ, আপনি যদি ফোল্ডার ক্রিয়েট করেন, আমি যখন ফোল্ডার ক্রিয়েট করতে ফোল্ডার অ্যাক্সেস দেওয়া লাগবে। এই ফোল্ডার অ্যাক্সেস দেওয়া লাগবে। ও আচ্ছা। তাহলে ওই ফোল্ডারের ভিতরে ঢুকতে পারবে, ফোল্ডারের ভিতরে যা কিছু আছে সেগুলোকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে? তো এফএক্সএমএল লোডার থেকে আমরা এফএক্সএমএল লোডারে আমরা এই সিম্বলটাকে আমাদের এফএক্সএমএল ফাইলটাকে লোড করলাম। দেন এফএক্সএমএল লোডার ডট লোড, এটার কাজ হলো কি লোড করা, ঠিক আছে? আমাদের এফএক্সএমএল ফাইলটাকে লোড করলো কোথায়? রুটটা কি আমাদের প্যারেন্ট একটা ক্লাস। এই ক্লাসটা কি? এই প্যারেন্ট ক্লাসটা হলো যে আপনি যে নতুন যে সিনে যে আপনি এফএক্সএমএলটাকে লোড করতেছেন, আপনাদের কয়েকটা জিনিস দেখানো হয় না, যেমন এই জিনিসটা আপনাদের বুঝতে আপনাদের সুবিধা হইতো, বা আপনি একটু পরে বুঝতে পারবেন যখন আমরা যে বর্ডার প্যান নিয়ে কাজ করবো। তখন আমাদের ধরেন একটা আমাদের অ্যাঙ্কল প্যান, তাই না? এই অ্যাঙ্কল প্যানের ভিতরে যদি ধরেন আমি আরেকটা অ্যাঙ্কল প্যান নেই, আচ্ছা এটা না, আমি আপনাদের আমি একটা দেখাইছিলাম, এটাতে দেখাই, ধরেন অ্যাডমিন এফএক্সএমএল, এটাতে দেখাই। এখানে 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 দেখেন একটা অ্যাঙ্কল প্যান আছে, দেখছেন? এই অ্যাঙ্কল প্যানটা এখানে আমি ভিজিবিলিটি অফ করে দিয়েছিলাম, কি যেন একটা অফ করা ছিল আমার, এই কারণে এটা দেখা যাচ্ছে না। আমি লাস্ট ক্লাসে দেখেছিলাম, তাই না, যে আমরা এখানে কি লগ ইন বাটনে ক্লিক করলে এইখানে জিনিসটা দেখায়। তো একটা অ্যাঙ্কল প্যান একটা এফএক্সএমএল ফাইলের মতো কাজ করতে পারে, বুঝতে পারছেন? একটা অ্যাঙ্কল প্যান একটা এফএক্সএমএল ফাইলের মতো কাজ করতে পারে। এর মানে হলো আপনি একটা এফএক্সএমএল ফাইলের ভিতরে অনেকগুলো অ্যাঙ্কল প্যান নিয়ে অনেকগুলো এফএক্সএমএল ফাইল লোড করাতে পারবেন, বুঝতে পারছেন আমার কথাটা? এই যে এটা একটা এফএক্সএমএল, এটা ধরুন আমি আলাদা জায়গা থেকে নিয়ে আসলাম বা সামথিং, এটা ভেবে আমি আলাদা জায়গা থেকে লোড করেছিলাম, তাহলে নাকি আমার নিজেরই খেয়াল নেই। শপিং এফএক্সএমএল, আচ্ছা যাক আমার আচ্ছা আমি এখানে আরেকটা জিনিস দেখি আপনাদের, ধরেন আমি আপনাকে রান করে দেখাইলে আপনি বুঝতে পারবেন আমরা আসলে প্যারেন্ট ক্যান বলতেছি, একটা এফএক্সএমএলকে আমরা প্যারেন্ট ক্যান বলি। রান হয়েছে, রান হচ্ছে। যেটাতে হ্যাঁ দেখেন এই জায়গাটা দেখছেন, কালো জায়গাটা বক্সটা, এখানে যে জিনিসগুলো আছে অ্যাকচুয়ালি যখন আমি এফএক্সএমএল ডিজাইন করছিলাম এই বক্সটা কিন্তু ফাঁকা থাকে, আর এই প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাঙ্কল প্যান দেখেন আমি আলাদাভাবে ডিজাইন করছি, আলাদাভাবে একটা অ্যাঙ্কল প্যান ডিজাইন করছি, যে অ্যাঙ্কল প্যানগুলোকে আমি একটা এফএক্সএমএল ফাইল হিসেবে ডিজাইন করছি। আর দেন আমি এখানে কি করতেছি, এই একটা এফএক্সএমএল ফাইলের ভিতরে আলাদা আলাদা 4টা এফএক্সএমএল ফাইল লোড করাইছি, বুঝতে পারছেন? তো এই কারণে প্যারেন্ট বলা হয় কোনটাকে, যে যখন আমরা যে মেইন এফএক্সএমএল যেটা
যেটা তো বাকি কিছু বিল্ড আপ করা হবে, সে মেইন এফএক্সএমএলটাকে প্যারেন্ট বলা হচ্ছে। তো যখন আপনি একদম মেইন এফএক্সএমএল নিয়ে কাজ করবেন, তখনই কি আপনার এই প্যারেন্টটা লাগবে, আদারওয়াইজ কিন্তু লাগে না। এটা আপনারা দেখবেন পরে। তারপরে হচ্ছে সিন। সিন ইজ ইকাল টু নিউ সিন। আমাদের এফএক্সএমএল যে লোডটা করলো, সেই এফএক্সএমএলটাতে নতুন একটা সিন ক্রিয়েট করলো, দেন সেই সিনটাকে আমাদের স্টেজে নিয়ে যাবে। এখন আমরা কি বলছিলাম যে আমাদের একটা অ্যাপ্লিকেশনে একটি স্টেজ হয়, তাই না? আমরা কিন্তু নর্মালি ভাবে করতে পারতাম না। দেখেন তো, স্টেজ ইজ ইকাল টু নিউ স্টেজ, এভাবে করা যায় না? একটা নতুন স্টেজ ক্রিয়েট হয়ে গেল। একটা নতুন স্টেজ ক্রিয়েট হয়ে গেল। তো এইটা করলে কি হয়? তো এটা করলে হয় যে আমি প্রত্যেকবার নতুন করে একটা একটা করে স্টেজ ক্রিয়েট হবে, আগের স্টেজটা থেকে যাবে, সাথে নতুন আরেকটা স্টেজ ক্রিয়েট হবে, মানে আরেকটা উইন্ডো ক্রিয়েট হবে। যেমন এখানে হয়েছে, দেখেন এটাকে একটু ছোট করে দেন। এটা একটা ইন্টেলজি উইন্ডো, পিছিয়ে আরেকটা ইন্টেলজি উইন্ডো, দেখতে পাচ্ছেন কি দুইটা আলাদা আলাদা স্টেজ ক্রিয়েট হইলো। তো আমাদের এখানে কি হবে তাহলে? দুইটা আলাদা আলাদা স্টেজ ক্রিয়েট হয়ে যাবে। যদি এমন মনে হয় যে আমাদের কখনো দুইটা আলাদা স্টেজ ক্রিয়েট করা লাগতে পারে, তখন আমরা কি করব? নিউ স্টেজ ইউজ করব। আর যদি কখনো মনে হয় যে না, আমাদের একটা অ্যাপ্লিকেশনে একটা স্টেজে সব কাজগুলো হবে, তখন কিন্তু আমরা এই লাইনটা ইউজ করব। এখন এই লাইনটার মানে কি সেটা বলি, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটাতে কি বলে যে বলতেছে একটা স্টেজ তুমি ধরো, একটা স্টেজটা কি হবে? একটা নোড। হোয়াট ইজ নোড? আমাদের যতগুলো এলিমেন্ট আছে, ঠিক আছে, যতগুলো এলিমেন্ট আছে সবগুলোকে আসলে নোড হিসেবে, এলিমেন্টকে উইডগেট বা এলিমেন্ট না বলে নোড বলে। তো একটা নোডকে বলতেছে অন অ্যাকশন ইভেন্ট। অ্যাকশন ইভেন্টটা কি বলতেছে? নোড। কোন নোড? তুমি যেই নোডে কাজ করতেছো, মানে তুমি এখন যেই সিনে কাজ করতেছো, যে এফএক্সএমএল এ কাজ করতেছো, সেটার একটা ইভেন্ট এই অন অ্যাকশন। এই যে এই অন অ্যাকশন, এই বাটন যে ক্লিক করলাম, বলতেছে তুমি এই বাটনটাকে ধরো, ধরে দেন বাটনে গেট রিসোর্স, গেট সোর্স। বাটনের সোর্স কোনটা? ও কোন এফএক্সএমএল এর বাটন, সেই এফএক্সএমএল টাকে তুমি লোড করো। দেন সেই এফএক্সএমএল এর সিনটাকে তুমি ধরো, আর ওই সিনের যে উইন্ডো, সেই উইন্ডোটাকে তুমি ধরো। বুঝতে পারছেন? মানে আগে ও এফএক্সএমএলটাকে খুঁজে বের করে, এই এফএক্সএমএল, এই এফএক্সএমএলটা কোন সিনে লোড করা হয়েছে, আর সেই সিনটা কোন স্টেজে আছে, সেই স্টেজটাকে তুমি নিয়ে আসো। আমরা সেই স্টেজেই এটাকে সিন সুইচ করাবো। তাহলে আমাদের কিন্তু একটা স্টেজেই বারবার সিন সুইচ করলো, নতুন স্টেজ ক্রিয়েট করলো না। তারপর গেলাম সেট সিনে, একটা সিন দিয়ে দিলাম, দেওয়ার পর সেট টাইটেল। টাইটেলটা কি? যে আমাদের এখানে একটা নাম দেখছিলেন না, আমাদের অ্যাপের এখানে এই কোনো একটা নাম থাকে, যেমন এখানে না আছে একটা নাম থাকে, সেই নামটাকে আমরা এখানে সেট টাইটেল বলি। তো ধরেন যখন আমরা সিন টুতে যাবো, তো আমাদের এই টাইটেলটা কি হবে? সিন টু, ঠিক আছে। দেন স্টেজ ডট শো, যদি শো না দেন তাহলে তো শো করবে না। এই শোটা দেওয়াটা গুরুত্বপূর্ণ, যেমন আমরা অ্যালার্টে পড়ছিলাম শো অ্যান্ড ওয়েট। শো অ্যান্ড ওয়েট না দিলেও কিন্তু কাজ করবে না, মানে দেখাবে না। সেম এখানে ধরেন যে যখন আমরা সিন ওয়ানে আসবো, তখন এটা মনে দেবো কি সিন ওয়ান। আমাদের হ্যালো অ্যাপ্লিকেশন দেখা একটা টাইটেল আছে, দেখছেন এই যে হ্যালো, এটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিতে পারবো। এখন যদি এটাকে আমরা আবার লোড দিই, রান দিই, দেখেন এখন তো আপনারা বুঝতে পারতেছেন ফার্স্টে কি হয়। আগে আমাদের এই স্টেজটা ক্রিয়েট হয়, স্টেজের উপর সিন, সিনের উপর আমাদের এফএক্সএমএলটা লোড হইলো। যখন বাটন ক্লিক করলাম, সেম স্টেজটা সেম থাকতেছে, ও সিনটা চেঞ্জ করতেছে, সিনের ভিতরে চেঞ্জ করে সিনের এফএক্সএমএলটাকে নতুন করে লোড করতেছে, আর সাথে সাথে টাইটেলটা চেঞ্জ হচ্ছে। তো সিন সুইচিং এর এইটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? সবাইকে বুঝতে ভাই কখন আমি কোনটা করা উচিত হবে? লাগে আমি কি সেম স্ক্রিনে কখন কোনটা করা, মানে কি এখন মানে কখন কোনটা ইউজ নর্মালি করতে যেমন হবে আপনার আসলে? নর্মালি যদি টেক্সট এডিটর টাইপ জিনিসপত্র করেন, ঠিক আছে, টেক্সট এডিটর বুঝছেন তো, মানে যেগুলো যে নোটপ্যাড টাইপ জিনিসপত্র, ইন্টেলজি বা বেস কোড, এসব অ্যাপের ক্ষেত্রে কি হয় যে আমাদের দেখা যায় মাল্টিপল প্রজেক্ট অন করা লাগতে পারে, তখন আমরা ওকে মাল্টিপল স্টেজ দিই। বাট আপনি যখন একটা অ্যাপ্লিকেশন ওপেন করবেন,
তখন কি আপনি কি আলাদা আপনার একটা অ্যাপ্লিকেশনে কি একটা পেজই থাকবে, তাই না? আপনি দুইটা স্টেজ ক্রিয়েট করা মানে কি, এক একই টাইমে আপনি একটা অ্যাপকে দুই জায়গা থেকে ইউজ করতে দিয়েছেন আপনার ইয়াতে আর কি, বুঝতে পারছেন? জি তো মোস্ট অফ দ্য টাইম আমরা সিঙ্গেল স্টেজে রাখি, ডাবল স্টেজে আমাদের এখন পর্যন্ত ওইরকম কোনো অ্যাপ থাকে না আমাদের, বা এমন কোনো গোল থাকে না যেটার জন্য যাওয়া লাগবে, তো আমাদের করা পড়ে না, ঠিক আছে? মানে আমরা সিঙ্গেল স্টেজই রাখি আর কি, সিঙ্গেল যেটা স্টেজে অলরেডি। রাখি। জি জি বুঝতে পারছি। আর এইটুকু কিন্তু আশা করা আপনার তো হচ্ছে আমরা যখন অ্যালার্ট করতাম, তো অ্যালার্ট নিয়ে আপনারা কিছু বুঝতে পারতেছেন? দেখেন অ্যালার্টটাও কি সেম একটা ছোট একটা কি স্টেজ ক্রিয়েট হয়, তাই না? জি যেখানে টাইটেল থাকে, তারপরে ভিতরে কিছু জিনিসপত্র থাকে, বাটন বুটন থাকে, সেম এখানে আমাদের স্ক্রিনে সেম একটা এফএক্সএমএল লোড হচ্ছে, সেম ভাবে কাজ করছে অ্যালার্টটা। তো এটুকু পর্যন্ত কারণ কনফিউশন আছে? যদি কনফিউশন না থাকে তাহলে এখন আমরা আরো বেশি ইম্পর্টেন্ট একটা পার্টে যাব, ঠিক আছে, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা এখন বলি ভাইয়া, যে রেকর্ডিংটা কতক্ষণে আপলোড করা হবে? জি, রেকর্ড হচ্ছে না ক্লাসটা? হ্যাঁ ক্লাস তো রেকর্ড হচ্ছে। হ্যাঁ, ওটা কতক্ষণ আপলোড করা হবে? কারণ হচ্ছে আমার নেট প্রবলেমের কারণে আমি কিছুই বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, আমরা আজকে রাতের মধ্যে আপলোড করে দেবো, ম্যাক্স একটার মধ্যে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আপনাদের জিনিসটা দেখাতে যাচ্ছিলাম সেটা, এখন আমরা দেখবো ডেটা পাসিং। তো প্রথমত যে ডেটা পাসিং কি সেটাকে আমরা বুঝি, ডেটা পাসিংটা কি আসলে। মানে একটা এফএক্সএমএল ফাইল থেকে হয়তো কোনো ইনপুট দিছে, তো অন্য ইউজার আর কি ওই ডাটাটা নিতে পারতেছে, লোড করতে পারতেছে। মানে মেনলি হচ্ছে একটা এফএক্সএমএল থেকে কোনো একটা ডেটা আমরা আরেকটা এফএক্সএমএল এ পাঠাই, তাই না? তো প্রথম কথা হচ্ছে এটা কেন লাগে আমাদের, ডেটা পাসিংটা কেন লাগে, এগুলো প্রথম একটা কথা। আর দ্বিতীয় কথা হলো যে হ্যাঁ, ফার্স্ট কথা ডেটা পাসিংটা কেন লাগে আর কিভাবে করবো আমরা, এই দুইটাই। আর এটা অল্টারনেটিভ কি আছে। তো ফার্স্টে আমরা ডেটা পাসিং, Alternate- জি বলেন। মানে আমরা তো যেহেতু ডিবিএমএস ইউজ করতেছি না, যার কারণে আমরা ফাইল ইউজ করতেছি, এই জন্য ওই ফাইলের মধ্যে আমরা সেভ রাখতেছি, then এই ফাইলটা থেকে আমরা ডাটাগুলো নিতেছি। হ্যাঁ, ফাইল থেকে তো ডেটা আমরা অবশ্যই নিব, বাট ফাইলের সাথে ডেটা পাসিং, ফাইল আর ডেটা পাসিং দুটো আলাদা জিনিস, ঠিক আছে? ফাইল কি, ফাইলের কাছে স্টোর করা, ডেটা পাসিং কি একটা স্ক্রিন থেকে আরেকটা স্ক্রিনে ডেটা পাস করা। তো ওটা আমি জানি। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ও আচ্ছা আচ্ছা। আপনাদের আমার কাছে কিছু মনে আসতেছে না এগুলো কথা, যে আপনাদের একটু দেখাইলে বুঝাইতে পারবো। আর কি আছে ডেটা পাসিং দেখানোর জন্য, এটা কি ডব্লিউসিএস আছে নাকি? ডেটা পাসিং রিলেটেড কিছু আছে? another ডেমো, কোনো ডেমো অ্যাপ ট্যাপ কিছু নাই? আচ্ছা হ্যাঁ, পাইছি একটা জিনিস। না, এটা তো পারফেক্টলি হয় না আসলে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাদের বলি। আমরা সবাই মেসেঞ্জার ইউজ করি না? জি
মেসেঞ্জার একটা জিনিস দেখেন, যে আমাদের ফোনের মেসেঞ্জারের কথা বলতেছি, আমাদের ইনবক্স গুলো থাকে তাই না, আমাদের প্রথম ফার্স্ট একটা লিস্ট আকারে থাকে যে কে কে ইনবক্সে আছে। তো ফার্স্টে যখন আমরা ইনবক্সে ক্লিক করি, হ্যাঁ, তখন আমাদের নতুন একটা সিনে নিয়ে যাচ্ছে তাই না। যখন আমাদের সিনে নিয়ে যাচ্ছে, তো আমরা যেই পার্সনের উপরে ক্লিক করছি সেই পার্সনের সাথে আমাদের কি কথা হয়েছে সেই কথাগুলো দেখেন আমাদের। জি। এখন আমাকে একটা কথা বলেন যে আপনার কি মনে হয় যে আমাদের প্রত্যেকটা ইনবক্সের জন্য কি আলাদা আলাদা এফএক্সএমএল ডিজাইন করা হয়েছে? না মনে হয় এটা যেমন ধরেন এই জিনিসটাই দেখেন, যে আমাদের প্রত্যেকটা কি একটা এডিটর তাই না, প্রত্যেকটা ফাইলের জন্য কি আলাদা আলাদা এফএক্সএমএল ডিজাইন করছে, নাকি একটা এফএক্সএমএল কে জাস্ট কি ডেটাগুলোকে চেঞ্জ করা হচ্ছে, আপডেট করা হচ্ছে তাই না। তো যখন আমরা মেসেঞ্জার ইউজ করি, তো আমাদের মেসেঞ্জারে যে একটা আমাদের জন্য একটা ইনবক্সের ডিজাইনই করা হয়েছে। তো সেই ইনবক্সে কি করে, যখন আমরা যার নামে ক্লিক করি, মানে যার ইনফরমেশন ক্লিক করি, তারটা চলে আসে, ঠিক আছে না, তার জন্য সেই ইনবক্সটা ওপেন হয়। তো এখন এটা কি দুইটা সিনের মধ্যে কাজ করতেছে না, একটা স্ক্রিন থেকে আরেকটি স্ক্রিন। জি। তো দুইটা স্ক্রিনের জন্য অবশ্যই দুইটা আলাদা আলাদা কন্ট্রোলার ক্লাস আছে। জি জি, দুইটার জন্য দুইটা, হ্যাঁ, মোট চারটা। আপনি বলেন, যখন আপনি প্রথম ক্লাসে কারো উপরে যে কারো ইনবক্স উপরে যে ক্লিক করতেছেন, ইনবক্সটা ওপেন হওয়ার পর ও কিভাবে জানবে যে আপনি কারো উপরে ক্লিক করছিলেন? আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? বুঝিনি। আচ্ছা, আমি আপনাদের দেখাই, দাঁড়ান। ধরেন আমরা ইমেল থেকেও ভালো বোঝা যায়। এটা হলো আমাদের ইমেল যেখানে থাকে। এই ইমেল গুলো কি লিস্ট আকারে আছে না, আমাদের কাছে যতগুলো ইমেল আসছে। এখন দেখেন আমাদের সবার জন্য কি ডিজাইনটা সেম না। আমি কোন একটা ইমেলে ঢুকলাম, ধরেন যে এটা আমার একটা ইমেল, ইমেলের কি ডিজাইনটিও সেম, জাস্ট খালি ভিতরে ইনফরমেশনগুলো চেঞ্জ হয়েছে না। যদি আমরা আরেকটা ইমেল দেখেন, এই ইমেলটা যেমন, যদি আমরা আরেকটা ইমেলে ঢুকি, দেখেন সেম স্ট্রাকচার, জাস্ট কি আমাদের ইনফরমেশনগুলো খালি চেঞ্জ হয়েছে। ফার্স্টে সেম সাবজেক্ট, তারপর কে পাঠাইছে, এখানে কি পাঠানো সেটা, লাস্টে কি আমাদের এই যে রিপ্লাই ফরওয়ার্ড ইমোজি যা আছে সবগুলোর জন্য সেম, তাই না। এখানে কি হচ্ছে, যখন আমরা বাটন ক্লিক করি, এই একটা সিন, এই একটা ইনবক্সে একটা ইমেলে ঢুকলাম, দেখি আরেকটা সিন, একটা সিন থেকে আরেকটা সিনে যাচ্ছে। এটা কিন্তু আগে থেকে লোড করা থাকে না, আমাদের নতুন এফএক্সএমএল এর মতো কিন্তু নতুন একটা এফএক্সএমএল লোড হয়। এখন আমাকে বলে, আমাদের এই জিনিসটা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা ইমেলের জন্য ডিজাইন সেম, তাই না, এটুকু তো বুঝা গেল। জি। এখন আমাকে বলেন, যখন ধরেন আমি এই ইমেলটাইতে ক্লিক করলাম, ও কি করে বুঝলো, আমাদের সেকেন্ড যে সিনটা আসলো, ও কি করে বুঝলো যে আমি ওই ইমেলটাতে ক্লিক করছি, ওই ইমেলের ইনফরমেশন আমাকে দেখাচ্ছে কিভাবে? এই ইনফোগুলো কিভাবে দেখাচ্ছে? আমি যখন এই ইমেলটাতে ক্লিক করতেছি, যে ক্যাগেল, তো আমি এই ইমেলটা যদি ক্লিক করি, আমাকে কি এই ইমেলের ইনফরমেশন দেখাবে নাকি এই ইমেলটা দেখাবে? নিজেরটা দেখাবে, এই যে ক্যাগেলের প্র্যাকটিসটা দেখাবে। আমি যদি ক্যাগেলে ক্লিক করি, হ্যাঁ, তো ক্যাগেলেরটা দেখাবে। আমি ক্যাগেলে ক্লিক করলাম, নতুন একটা সিন আসলো, আমি জানি আমি ক্যাগেলে ক্লিক করছি, বাট এই সিন কিভাবে জানলো যে আমি ক্যাগেলে ক্লিক করছি, তাই আমাকে ক্যাগেলের ইমেলটা দেখাচ্ছে। তাহলে ক্যাগেলের জন্য ভিন্ন একটা মানে এফএক্সএমএল ক্রিয়েট হইছে। আমি কি এটা বললাম যে আমাদের কি প্রত্যেকটা ইমেলের জন্য আলাদা আলাদা এফএক্সএমএল বানানো হয়? ও না না না, হয় না, হয় না, একটা সেম টাইপ ইনফরমেশন সেম হয়, কিন্তু আমার মনে হয় টেমপ্লেট থাকে, টেমপ্লেট বলতে একটাই থাকে কিন্তু ওটা ডিফারেন্ট। হ্যাঁ, ডিফারেন্ট আর কি ডেটা আপলোড করা হয়, ডেটা জেনারেট হয়। ধরেন আমি যদি আরেকটাতে এটাতে ক্লিক করলাম, তো ও কিভাবে বুঝলো যে আমি এই মঙ্গোডিবি ইমেলটার উপরে ক্লিক করছি? আচ্ছা, বুঝতে পারছি। এই যে এই জিনিসটা যে ওরা জানতে পারে, কিভাবে জানতে পারে? ডেটা পাসিং এর মাধ্যমে। মানে আমার এই সিন যখন আমি ক্লিক করলাম, এই সিনটা যে পরে যে সিনে যাবে ওর কাছে একটা ডেটা পাঠায় যে আচ্ছা ও কিন্তু এটা ক্লিক করছে, তোমাকে এই কাজটা করতে হবে। যদি আপনার যদি
এই ডেটা পাসিংটা না করতাম, তাহলে দেখেন যে আমরা কি একটা ডিজাইন দিয়ে একটা টেমপ্লেট দিয়ে আমরা কি সবগুলো কাজ করাইতে পারতাম? দেখি প্রত্যেকটা আলাদা আলাদা রাখা লাগতো যে আচ্ছা তোমাকে ক্লিক করলে তুমি ওই এফএক্সএমএল লোড করবা, তোমাকে ক্লিক করলে তাহলে তো 100টা ইমেলের জন্য 100টা এফএক্সএমএল হতো। বানানো লাগতো। তো সেটা করি না, আমরা কি করি, একটা টেমপ্লেটকে একটা ইনফরমেশনের থ্রুতে আপডেট করি, এটাকে বলা হয় ডেটা পাসিং। তো ডেটা পাসিং খুবই গুরুত্বপূর্ণ আপনাদের ক্ষেত্রে। যেমন আমরা যদি আইরাসে যাই, তো আপনারা ভালো বুঝতে পারবেন আরো একটা জিনিস। আইরাস V1 এটা না, আইরাস সিস্টেম কোনটা, এটা না, আচ্ছা আমি আইরাস মিলাইছি। আচ্ছা দেখেন, এটা আমাদের লগ ইন পেজ। এই লগ ইন পেজটি আমাদের সবার জন্য না, স্টুডেন্ট হোক, ফ্যাকাল্টি হোক, বা অন্য যে কেউ হোক, সবার জন্য। এখন ধরেন আমি এখানে আমার নিজের ইনফরমেশন দিয়ে লগ ইন করতেছি, ঠিক আছে? এইটা একটা সিন। যখন আমি লগ ইন বাটনে ক্লিক করবো, তো এই সিনের আন্ডারে কেউ ভেরিফাই করবে না যে আমি আসলে স্টুডেন্ট কিনা বা এই অ্যাকাউন্টটা ভ্যালিড কিনা? জি হ্যাঁ, আচ্ছা ও আমাকে ভেরিফাই করে দেন আমাকে সেকেন্ড ড্যাশবোর্ডে পাঠাবে। লগ ইন করলাম, আমাকে ড্যাশবোর্ডে পাঠাইলো। এখন ও যে আমাকে ড্যাশবোর্ডে পাঠাইলো, ও কি করে বুঝলো? এটা তো আমরা আরেকটা সিন, তাই না? আগের সিনে কি আমরা ভেরিফাই করে টোরে সবকিছু করে এই সিনে আসছি। এই সিনটা কিভাবে বুঝলো যে একজন স্টুডেন্ট লগ ইন করছে আর সেই স্টুডেন্টটা রায়হান? এই সেম ডিজাইনটাতে তো আপনারা লগ ইন করেন, তাই না? ও কি করে বুঝেছে আপনি লগ ইন করছেন? ও কি করে বুঝেছে আমি লগ ইন করছি? আপনার লগ ইন করছে আগের পেজে, তো এই পেজে ইনফরমেশন কিভাবে পায়? আমাদের ওই পেজ থেকে এই পেজে একটা ডেটা পাঠানো হয়, ঠিক আছে? ওই ডেটার উপর ডিপেন্ড করে ওই কাজগুলো করে। তারপর যখন আমি আমার প্রোফাইলে যাই, ও কার প্রোফাইল লোড করবে? যদি আমি মাই অ্যাকাউন্টে যাই, তো ও কার প্রোফাইল লোড করবে? আমার প্রোফাইল লোড করবে, তাই না? আপনাদেরটা তো লোড করবে না। তার মানে কি আমাদের এই হোম স্ক্রিনে আমার যে ডেটাটা আছে সেই ডেটাটাকে আমি যখন মাই অ্যাকাউন্ট বাটনে ক্লিক করতেছি, ওই ডেটাটা আমি এখানে পাঠাচ্ছি, যাতে আমার এই পেজটা বুঝতে পারে যে রায়হানের ইনফরমেশন লোড করতে হবে, অন্য কারোটা না। বুঝতে পারছেন? এইটা হলো আমাদের ডেটা পাসিং। ডেটা পাসিং আপনাদের বুঝাইতে পারছি আমি? জি বাকিরা দেখেন, আপনারা যদি ডেটা পাসিংটা ঠিকভাবে না বুঝুন, হ্যাঁ, তাহলে আপনাদের প্রজেক্টে ঠিকভাবে কাজটা করতে পারবেন না। আর ডেটা পাসিং যখন বুঝতেছেন, এটা খুব ভালো করেই বুঝেন, নাহলে এখানে আপনার নতুন একটা এররের সম্মুখীন হবেন। একটা বলা নাল পয়েন্টার এরর। এটা কখনো শুনছেন নাল পয়েন্টার এরর? জি এটা তো যে ইউজ করা হয় যখন সুইচিং এর সময় ইউজ করা হয়। স্যার করছিল আর কি, দেখাইছিল। বুঝিনি, আগে বলেন। স্যার আমাদেরকে দেখাইছিল নাল পয়েন্টার নামে সেকশন হ্যান্ডলিং একটা মেথড আছে। নাল পয়েন্টার এররটা আমি আপনাকে বলি। যখন আমরা একটা ক্লাসকে ইনহেরিট করি, ঠিক আছে, বা ইনস্ট্যান্স ক্রিয়েট করি, ইনস্ট্যান্স ক্রিয়েট মনে আছে? আমরা কি করি, একটা ভেরিয়েবলকে কোন একটা ক্লাস দিয়ে ইয়া করি আর কি, ডেটা টাইপ বানাই। যেমন ধরেন যে যেমন আমাদের ডক্টর ক্লাস আছে না, ধরেন আমি এখানে একটা ইয়া করলাম, ধরেন ডক্টর, হ্যাঁ, এখানে আমি কি করলাম, একটা ভেরিয়েবল ধরলাম, যে ভেরিয়েবলের ডেটা টাইপ বসালাম ডক্টর, বাট ওর কোনো ভ্যালু নাই। ও জানে ও একটা ডক্টর, বাট ও কোন ডক্টর, ওর কোনো অবজেক্ট নেই। ওর ক্লাস আছে, ডেটা টাইপ আছে, বাট ওর কোনো অবজেক্ট নেই। এখন যদি আপনি এই ডক্টরকে দিয়ে যদি কাজ করাইতে চান, ও কি কাজ করতে পারবে? ও কি আসলে কোনো একটা অবজেক্ট? এখন অবজেক্ট ক্রিয়েট হয় নাই। এখন অবজেক্ট ক্রিয়েট হয়নি। তো যখন কোনো কিছুকে আপনি অবজেক্ট ক্রিয়েট না করে সেটাকে অবজেক্টের মতো ইউজ করতে চান, তখন ও বলে যে তুমি আমাকে অবজেক্ট মনে করতে পারো, বাট আমি অবজেক্ট না, আমার ভিতরে কি আছে, ভ্যালু নাল। তাই একটা নাল পয়েন্টার এরর দেয়। বুঝতে পারছেন? এটা আপনাদের নাল পয়েন্টার এরর। আর এই এররটা আপনারা বেশি খাবেন। আচ্ছা, অনেক কথা বলছি, এখন আমরা ডেটা পাসিং এ যাই সরাসরি। ডেটা পাসিং এ আমাদের সিন 1 এ একটা ধরেন যে ইয়া নেই, টেক্সট ফিল্ড।
আচ্ছা আমার একটা কল আসতেছে, আমি একটু আসতেছি। হ্যাঁ, সরি। আচ্ছা সরি, আমার কল আসছিল তো। তো যেটা বলতেছিলাম, ধরেন আমরা এখানে একটা টেক্সট ফিল নিলাম। তো আমরা কি করবো যে আমরা টেক্সট এখানে আমরা যা কিছু টেক্সট লিখবো, সেই টেক্সটটাকে আমরা কি করবো, যে আরেকটা সিনে গিয়ে সেটা ইউজ করবো, যা কিছু করার করবো। তো ধরেন এটাকে আমরা এফিসিডি দিই, ধরেন ইনফো টেক্সট ফিল ধরলাম আমরা। তারপর আরেকটা হলো যে আমাদের সিন টু, তো আমরা এটাকে দেখাবো একটা ধরেন লেভেলের ভিতরে, ইনফো লেভেল। আচ্ছা আপডেট হয়ে গেল। আর আমরা সিন ওয়ানে আসি। আচ্ছা, আগে আমরা যেটাতে ডেটা পাস করে নিয়ে আসতে চাই সেটাতে কাজ করব আগে, ঠিক আছে? আমরা ডেটা পাস করে যেটাতে নিয়ে আসতে চাই সেটাতে আগে কাজ করব। তো কি কাজ করব? একটা খুবই নর্মাল কাজ, যেটা আমরা আগেও করে আসছি। আমাদের কি গেটার সেটার মনে আছে? গেটার সেটার মনে নেই কারো? আচ্ছা, গেটার সেটার আমরা ওই যে মডেল ক্লাস ইউজ করতাম কনস্ট্রাক্টরের পরে। গেটারের কাজ কি ছিল, আমাদের কনস্ট্রাক্টরে কি বানানো হয়েছে, হ্যাঁ মানে আমাদের কনস্ট্রাক্টরে কি প্রত্যেকটা ফিল্ডে কি কি ভ্যালু সেট করা হয়েছে যেটা দিয়ে সেগুলোকে আমরা নিতে পারতাম। আর সেটা দিয়ে কি করতাম, সেটা কি করতে পারতাম যে সেই ভ্যালুগুলোকে আপডেট করতে পারতাম, তাই না? মানে চেঞ্জ করতে পারতাম প্রত্যেকটা ফিল্ডের ভ্যালুগুলোকে। তো সেম ভাবে এখানে আমরা একটা কাজ করব। ফার্স্ট আমরা একটা সেটার বানাবো এখানে, পাবলিক ভয়েড সেটার। তো সেটার কাজ কি, যে আমরা যদি অন্য কোনো ক্লাস থেকে কোনো ভ্যালু পাই সেটা এখানে এসে আমরা সেট করতে পারি, তাই না? তো আমরা ধরতেছি যে আমাদের একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা আমরা সেট করতে চাই। তো আমরা ধরলাম যে আমাদের প্যারামিটারকে একটা স্ট্রিং ভ্যালু আসবে, ধরলাম যে str, সেটাকে আমরা আমাদের লেভেলে শো করাবো। সেট টেক্সট ধরেন এখানে স্ট্রিং। তো এখানে তাহলে কি হলো, যে আমরা যদি এই যে আমাদের কন্ট্রোলার ক্লাসটা আছে এটাকে যদি আমরা অন্য কোনো ক্লাস থেকে কল করি, তো কল করে সেটার থ্রুতে আমরা কোনো একটা ইনফরমেশন এটাতে পাঠাইতে পারবো, যেভাবে সেম ভাবে আমরা যে আমাদের মডেল ক্লাসগুলোতে করতাম।
যে অন্য একটা ক্লাসে কল করলে সেখান থেকে আমরা কোনো ইনফরমেশন নিলে সেটার থ্রুতে ডেটাটাকে সেট করতে পারতাম। তেমন হচ্ছিল যে সিন ওয়ানে, সিন ওয়ানের কাজ আমরা কিভাবে করবো, এই এফএক্সএমএল লোডারের পরে আমরা আমাদের কন্ট্রোলার কাজটাকে কল করব সিন টু কন্ট্রোলার, তাই না? সিন টু কন্ট্রোলার সাথে আমরা একটা ভেরিয়েবল ধরলাম সিন টু কন্ট্রোলার ইজিক্যাল টু এফএক্সএমএল যে লোডারটা আছে এফএক্সএমএল লোডার ডট গেট কন্ট্রোলার। মানে হলো এখানে এটার মানে কি, যে আমরা যে এফএক্সএমএল ফাইলটাকে লোড করছি সেই এফএক্সএমএল ফাইলের কন্ট্রোলার ক্লাসটাকে আমাকে দাও, সেই কন্ট্রোলার ক্লাসটাকে ধরে ডট ওর যে সেটারটা আছে সেটার ভিতরে আমরা আমাদের একটা ডেটা দিয়ে দিব। তো ডেটাটা কি দিব, যেটা আমরা আমাদের টেক্সট ফিল্ড থেকে পাবো। বললাম স্ট্রিং এস ইজ ইকুয়াল টু ইনফো টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট। এখানে যে ডেটাটা পাবো সেই ডেটাটা আমরা সেটার মধ্যে দিয়ে দেব। ধরলাম আমরা এখন এটা এখানে আসলে কি হইলো, যে আমরা একটা ডেটা নিলাম, সেই ডেটাটাকে একটা কন্ট্রোলার ক্লাসের মধ্যে, আপনি আমার কথা শুনতেছেন, একটা ডেটা নিলাম, সেই ডেটাটাকে একটা কন্ট্রোলার ক্লাসের মধ্যে আমরা সেটার থ্রুতে পাঠিয়ে দিলাম। আর কি করব, যে এটা যে পাঠাইলাম এই যে কন্ট্রোলার ক্লাসে, এই কন্ট্রোলার ক্লাসে একটা মেথড আছে সেটা, ও কি করবে এই ডেটাটাকে ক্যাচ করবে, করে দেন যা কাজ করে সেটাও করবে, ইনফরমেশন দেখানো হোক বা অন্য কোনো কাজ করা হোক সবকিছু করতে পারবে। তো যে আমি হায়ার অ্যাপ্লিকেশনে যাই, ধরেন কোড রান দিলাম, এখানে আমাদের যদি এইখানে কিছু একটা লিখি, ধরুন আমি লিখলাম হাই, তো যখন আমরা সিন সুইচে বাটনে ক্লিক করবো এখানে ডেটাটা নিবে, নিয়ে সিন সুইচে ওই পাশে পাঠিয়ে দেবে। এই যে দেখছেন হাই চলে আসছে। যদি এখানে আমরা অন্য কোনো ডেটা দেয়, ধরেন কিছু একটা দিলাম, সেম ভাবে ডেটাটাকে নিয়ে ও আরেকটা সিনে চলে আসলো। এটা হলো সিন সুইচিং এর সাথে, সিন সুইচ হচ্ছে সাথে ডেটা পাস করতেছে, একটা সিন থেকে আরেকটা সিনে ডেটা পাস করতেছে, বুঝতে পারছেন? সিন 1 থেকে স্ক্রিন 2 তে যাচ্ছে, এটাই তো? হ্যাঁ, সাথে যে ডেটাটা নিয়ে আসতেছে সিন 1 এর একটা ডেটা, এখানে আমি কিছু একটা লিখলাম কোন একটা ডেটা, সেটাকেও সিন 2 তে নিয়ে আসতেছে। মানে একটা থেকে ইনপুট দিতেছে আর একটা সেট টেক্সট, মানে ওইটা নিয়ে আসতেছে স্ক্রিন 2 তে। আচ্ছা, এটাও বোঝা গেল? এটা আমাদের ডেটা পাসিং। তো এই ডেটা পাসিং আমরা স্ট্রিং পাঠাতে পারতেছি, তাই না? আমরা চাইলে কি কি পাঠাতে পারবো, কার আইডিয়া, যে কি কি পাঠাতে পারবো আমরা? মানে বড় কোনো টেক্সট বা হচ্ছে নাম্বার, আমাদের একটা ফাংশনের প্যারামিটার যা যা হইতে পারে আমরা সবকিছুই পাঠাতে পারবো। স্ট্রিং বলেন, ইন্টিজার বলেন, ক্লাস বলেন, লিস্ট বলেন, যা কিছু আছে, যত ধরনের ডেটা টাইপ আছে একটা প্যারামিটার হইতে পারে, সবই আমরা এখানে এক্সচেঞ্জ মানে পাঠাইতে পারবো একটা থেকে আরেকটা। বুঝতে পারছেন? তো এটা আমাদের হলো ডেটা পাসিং। তো আমরা হলো এই ডেটা পাসিং যদি কিন্তু কনফিউশন না থাকে, তাহলে আমরা আমাদের প্রজেক্টে যাই, তাহলে আপনার ডেটা পাসিংটা আরো ভালো বুঝতে পারবেন, হয়তো মানে রিয়েল ইউজটা বুঝতে পারবেন। কারণ কোশ্চেন আছে ওই রিয়েল ইয়াটা দিলে হয়তো মানে বুঝতে পারবো যে কিভাবে হইতেছে আর কি। এখন মানে বুঝতে পারছি, আইডিয়াটা বুঝতে পারছি, বাট কিভাবে ইউজ করবো রিয়েলি ওটা ওটা বুঝতে পারতেছি না। তো আমরা আগে আমাদের লগ ইন পেজে যাই। যেহেতু আমরা আমাদের এখানে কি বলে কোনো ডেটাবেজ ইউজ করতেছি না, তাই আমরা একটা অ্যারে লিস্ট ইউজ করবো আপাতত, ঠিক আছে? ধরেন এখানে আমাদের 3 ধরনের ইউজার আছে, একটা কি অ্যাডমিন,
তাকে আমরা একটা অ্যারে লিস্ট বানাই। আচ্ছা, আপনাদের কি অবজারভেবল অ্যারে লিস্ট পড়ানো হয়েছে? না, আমরা অ্যারে লিস্ট ইউজ করছি বেশিরভাগ, অবজারভেবল লিস্ট ইউজ করি নাই, মানে মিডও ইউজ করি নাই। মিডের পরেই পড়ানোর কথা, পড়ানো হয়েছে? আহ, আচ্ছা, আমি আপনাদের বলি, জাস্ট দেখা রাখি। অ্যারে লিস্টের চাইল্ড ক্লাস, ঠিক আছে, অ্যারে লিস্টের চাইল্ড ক্লাস হলো একটা অবজারভেবল অ্যারে লিস্ট। সরি, এটা অ্যারে লিস্ট থেকে এই ক্লাসটাকে বানানো হয়েছে। তো এই ক্লাসের পাওয়ার কি? আমরা কি জানি যে একটা চাইল্ড ক্লাস হলে কি প্যারেন্ট ক্লাসে যা কিছু আছে সবকিছুই পাবে, সাথেও চলে ও নিজে এক্সট্রা কিছু পাওয়ার থাকতে পারে। তো অ্যারে লিস্টের মতো ও অ্যাড থেকে শুরু করে যা কিছু সবকিছু করতে পারে। ওর একটা স্পেশাল পাওয়ার আছে। সে পাওয়ারটা কি? ওর নামের মধ্যেই আছে, অবজারভেবল। মানে ও অবজার্ভ করতে পারে। কি অবজার্ভ করতে পারে? ওর ভিতরে যদি কোনো চেঞ্জেস হয়, ওর লিস্ট অ্যারের ভিতরে যদি কোনো চেঞ্জেস হয়, যদি যে কোনো কিছু হয়, ও সবকিছু অবজার্ভ করতে পারে। সেই অনুযায়ী ওর সাথে যে কানেক্টেড যারা আছে সবাইকে মডিফাই করে। আপনাকে মডিফাই করতে হয় না, ওই মডিফাই করে দেয়। বুঝতে পারছেন? জি। এটা এটা আমরা এটা এখন থেকে ইউজ করবো অবজারভেবল লিস্টটা। তো এটা কাজ আপনারা বুঝতে পারবেন যখন আমরা এটা দিয়ে ইমপ্লিমেন্ট করবো। আমরা আগে অ্যাডমিনের জন্য একটা ডেটা, আমরা তো জানি যে ডেটাবেস কিভাবে বানাইতে হয়, তাই না? যখন আমাদের কাছে স্টোর করার মতো কোনো ডেটাবেস থাকে না, তখন আমরা কি করি? একটা অ্যারে লিস্ট ইউজ করি, যেটা আমরা ডেটাবেস হিসেবে ইউজ করি, তাই না? ডেটাবেস হিসেবে অ্যাডমিন অবজারভেবল অ্যারে লিস্ট, এটাকে কিন্তু নিউ অবজারভেবল অ্যারে লিস্ট এভাবে কল করা যায় না, ঠিক আছে? এটাকে এভাবে কল করা যায় না। কি হলো? কি যেন করে ফেলছো? লিসেনার টিসেনার সবকিছু নিয়ে যাচ্ছে। চেঞ্জ করছে না। তো ওকে আমরা কিভাবে কল করি? ওকে কল করি হলো যে fx collections dot observable list। আমরা কি ফাইনাল প্রজেক্টে এটা ইউজ করব? ফাইনাল প্রজেক্টে আমরা এই অ্যারে লিস্ট ইউজ করতে পারবেন, এটা ইউজ করতে পারবেন, যেটা আপনার ইচ্ছা, যেটা আপনি কমফোর্টেবল। বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। মানে যখন যেটা লাগে আর কি, যেটা আমাদের জীবনে একটা ইউজ করলেই হয়, এখন যেটা আপনার ইচ্ছে হয়। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অবজারভেবল অ্যারে লিস্ট সিনট্যাক্স ভুলে যাই। ফার্স্টে কি আমরা দেবো fx collections dot observable অ্যারে লিস্ট। এটা আপনি ধরেন যে সাজেশনে পেয়ে যাবেন। যেটা আপনি কিন্তু অবজারভেবল লেখেন, দেখেন এই যে 3 নাম্বারটা দেখছেন, যে অবজারভেবল অ্যারে লিস্ট, এটা আমরা ইউজ করবো। এটা আমাদের অ্যাডমিনের জন্য ফার্স্টে। দেন ইউজ করবো কি আমাদের ডক্টর আমরা কি একটা লিস্ট, মানে দুটো লিস্ট ক্রিয়েট করতেছি, যে ডক্টর অবজারভেবল লিস্ট। হ্যাঁ, আমি তখন বলতেছি একটা মিনিট একটু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আসি আমরা মিড পর্যন্ত ডেটাবেস হিসেবে কি ইউজ করতাম? কোনো কিছু স্টোর করার জন্য, ক্রিয়েট করে সেভ করার জন্য, টেবিলে শো করার জন্য কি ইউজ করতাম? মিড পর্যন্ত। আচ্ছা, আমাকে এটা বলেন যে আপনাকে এই কথাটা কেউ বলে নাই যে আমরা মিড পর্যন্ত যে প্রজেক্টগুলো করি, আমাদের প্রত্যেকটাতে তো একটা স্টোরেজ লাগে সেভ করার জন্য। এটা কি পার্মানেন্ট হোক বা
কি টেম্পোরারি হোক, স্টোর তো করা লাগে। আমরা সেটা কোথায় স্টোর করতাম? মিড পর্যন্ত অ্যারে লিস্টে, তাই না? আমরা কি করতাম যে আমাদের অবজেক্ট বানাইতাম, অবজেক্ট বানায় অ্যারে লিস্টে সেভ স্টোর করে রাখতাম। তো যতক্ষণ আমাদের প্রোগ্রামটা চলতো, অ্যাপ্লিকেশনটা চলতে থাকতো, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে অ্যাক্সেস করতে পারতাম অ্যাজ এ ডেটাবেস। ঠিক আছে? আমার এই কথাটা কি বুঝতে পারছেন আপনারা? জি। এখানে আমরা সেটাই বলতেছি যে একটা অবজারভেবল অ্যারে লিস্ট অ্যাজ এ ডেটাবেস ইউজ করা হয়। আপনারা আজকে থেকে এটা অ্যারে লিস্ট হোক বা অবজারভেবল অ্যারে লিস্ট হোক, আপনারা আজকে থেকে যে কাজটা করবেন, আপনারা যখন কন্ট্রোলার ক্লাসে কাজ শুরু করবেন বা কন্ট্রোলার ক্লাসে কাজ করতে থাকবেন, আপনাদের তো একটা প্রবলেম থাকে যে ভাই আমার তো ডেটাবেস লাগবে, তাই না? আমি স্টোর করতেছি, সেই স্টোরটা নিয়ে কাজ করতেছি। এই কোশ্চেনটা আপনাদের মধ্যে থাকে না যে আমাদের ডেটাবেস লাগবে? আপনারা একটা অ্যারে লিস্টকে ডেটাবেস ধরে কাজ শুরু করে দিবেন। ঠিক আছে? আমরা কি করব, সেই অ্যারে লিস্টের ডেটাবেসটাকে রিপ্লেস করে আমাদের রিয়েল ডেটাবেসটা পরে বসায় দিব। জাস্ট এটুকু আমাদের কাজ। আর এইভাবে আপনারা কাজ শুরু করবেন। আর যদি বুঝতে অসুবিধা হয়, আমি আপনাদের দেখাচ্ছি আসলে একটা অ্যারে লিস্ট বা অবজারভেবল অ্যারে লিস্ট কিভাবে ডেটাবেস হিসেবে কাজ করে। ফার্স্ট আমরা কিছু ডামি ডেটা বানাই, স্ট্যাটিক ডামি ডেটা অ্যাডমিনের জন্য। অ্যাডমিন ইজ ইকুয়াল টু নিউ অ্যাডমিন। অ্যাডমিন হওয়ার জন্য কি কি লাগবে? এটা তো আমাদের লাগতেছে না, তাই না? এটাকে বাদ দেই। ফার্স্ট আমি অ্যাডমিন নিয়ে কাজ করতেছি। অ্যাডমিন দিয়ে কিছুই করি আমরা। ওয়ান রিলেটেড প্রবলেম। আচ্ছা হ্যাঁ, এখন একটা অ্যাডমিন মানে কি লাগবে? নেম লাগবে, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, জেন্ডার, পাসওয়ার্ড, আর কি লোকাল ডেট, তাই না? ডেট অফ বার্থ, এগুলো লাগবে। তো ফার্স্ট দিয়ে দাও যে অ্যাডমিনের নাম ধরলাম, ধরেন যে অ্যাডমিন, ওর নামই অ্যাডমিন। ঠিক আছে? তারপর ফোন নাম্বার ধরুন দিলাম যে 01234567890, এটা ফোন নাম্বার। তারপর কি ইমেল, admin@gmail.com, তিনটা গেল। তারপর কি আছে ইমেইলের পরে অ্যাড্রেস, সরি অ্যাড্রেসটা ধরলাম, ধরেন আমরা দিলাম ঢাকা। অ্যাড্রেসের পর কি লাগবে? ওর জেন্ডার, পাসওয়ার্ড আর ডেট অফ বার্থ। জেন্ডার দিলাম হলো কি মেল, পাসওয়ার্ড ধরে দিলাম যে আমরা 1234। ঠিক আছে? আর লাস্টে লাগবে হলো আমাদের ডেট অফ বার্থ। এখানে আমরা দিয়ে দিলাম ধরেন যে 1990 সালে মার্চ মাসের 10 তারিখে জন্মগ্রহণ করছে। ঠিক আছে? এটা হলো কি জন্ম তারিখ আমরা দিয়ে দিলাম। এটা একটা স্ট্যাটিক বা ডামি ডেটা বানাইলাম, কারণ আমরা তো ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে বানাইতে পারতেছি না, তাই আমরা একটা ডামি ডেটা বানাইলাম। এখান থেকে আর কোনো কনফিউশন আছে? এটা আমরা কি করলাম, অ্যাডমিন অবজারভেবল লিস্টে অ্যাড করে দিলাম। ঠিক আছে? তো আমরা এখানে কয়েকটা জিনিস আমাদের হয়তো খেয়াল নেই, আমি একটু মনে করে দিই।
আমরা ইউজার ক্লাসে একটা বলছিলাম যে জেনারেট আইডি কি করবে, আমাদের আইডি জেনারেট করে দিবে। আমরা ধরলাম যে অ্যাডমিনের জন্য আইডি কি হবে, গেল যে অ্যাডমিন, যখন একজন অ্যাডমিনের জন্য আইডিটা হবে কি হবে, ছোট হাতের অ্যাডমিনই হবে। ও লগ ইন করতে চাইলে ওর আইডি হবে অ্যাডমিন, অ্যাডমিন লিখে পাসওয়ার্ড লিখে ও লগ ইন করবে ফর অ্যাডমিনের জন্য। এটা আমাদের ধরেন যে একটা এজ এ অ্যাডমিন গেল, ঠিক আছে। আর হলো যে লগ ইনের ভিতরে আমরা কি একটা কন্ডিশন রাখছিলাম কোনো, পাঁচ হইলে অ্যাডমিন, তাই না? ADMIN অ্যাডমিন, পাঁচটাই হইতেছে, ঠিক আছে। এটা গেল। তারপর আমরা ডক্টর বানাই। ডক্টর তেমনি পেশেন্ট বানানোটা ইজিয়ার হবে, তাই না? পেশেন্ট নিউ পেশেন্ট, পেশেন্ট মানে কি লাগবে, সেম ধরেন পেশেন্টের নেম দিলাম পেশেন্ট 1, ওর ফোন নাম্বার দিলাম যে সেম 0123456789 ইমেল কি দিব, patient1@gmail.com, দেন অ্যাড্রেস দিব ধরেন যে বাংলাদেশ, তারপর জেন্ডার দিলাম, একটা দিলাম মেইল, একটা পাসওয়ার্ড দিব কি 1234 দিলাম পাসওয়ার্ড, লোকাল ডেটা আমি কি দেব, ধরেন যে সিমটা ইউজ করি, লাস্ট একটা ইমার্জেন্সি কন্ট্যাক্ট দিতে বলছে। ইমার্জেন্সি কন্ট্যাক্ট আমরা দিলাম ধরেন 0109876543 শেষ। এটা আমাদের ইমার্জেন্সি কন্ট্যাক্ট। এটা অ্যাজ এ পেশেন্ট, আমাকে পেশেন্টে অ্যাড করে রাখতে হবে, তো আইডি লাগবে, তাই না? সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন পেশেন্ট ডট গেট আইডি। আর দেন আমরা এটা কি করবো, যে পেশেন্ট অ্যাজ এ লিস্টের মধ্যে অ্যাড করে দিই। এবং এই প্রসেসটা আসলে কি দেখেন, এখন তো আমরা ডামি ডেটা বানাচ্ছি, কারণ আমরা ক্রিয়েট অ্যাকাউন্টটা আপাতত ইউজ করতেছি না সেই জন্য। বাট যখন আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, সেম ভাবে আমরা একটা ইনফরমেশন কি আমাদের ডেটাবেসে স্টোর হবে, তাই না? যেহেতু আমাদের কাছে এখন ডেটাবেস নাই, তাই আমরা কি করতেছি, আমাদের যে নর্মাল ইয়াটা আছে অ্যাজ এ লিস্ট বা অবজারভেবল অ্যাজ এ লিস্ট, এটাকে আমরা অ্যাজ এ ডেটাবেস ইউজ করতে পারতেছি। কারণ একটা লিস্টে কি মাল্টিপল একই রকমের মাল্টিপল জিনিস অবজেক্ট কি থাকতে পারে, তাই না? তো ডেটাবেসের মতো স্টোর করে যতক্ষণ আমাদের অ্যাপ্লিকেশনটা রান করবে। যদি আমরা আমাদের পেশেন্টটাকে দেখি, পেশেন্ট ক্লাসে ওই কি জেনারেট আইডি বানাইছিলাম আমরা, স্ট্রিং গেল, লগ ইন জেনারেট আইডি, আচ্ছা সব বানানো আছে। লগ ইন, আচ্ছা এখন আমরা লগ ইনে আসি। যখন কেউ লগ ইন করতে চাবে, আমরা লগ ইনটাকে কি অ্যাবস্ট্রাক্ট মেথড বানাইছিলাম, তাই না? বাট লগ ইন আসলে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড হওয়া উচিত না, কারণ এটা তো সবার জন্য সেম। এটাকে আমরা ইজি বানাই ফেলি এখান থেকে। লগ ইন করলে কি হবে, যদি ইফ আমাদের আইডি ইজ ইকুয়াল টু দিস ডট গেট আইডি, যেটা আমাদের আইডি সমান হয়, অ্যান্ড পাসওয়ার্ড কি হবে ইজ ইকুয়াল টু আমাদের কিসের মতো হবে, যে আমাদের দিস ডট গেট পাসওয়ার্ড। যদি আমাদের আইডিয়ার পাসওয়ার্ডটা এই আইডিয়ার পাসওয়ার্ডের মতো সেম হয়, তাহলে কি করবে, যে আমাদের রিটার্ন করবে ট্রু, মানে কি ভেরিফাই সাকসেসফুল। আদারওয়াইজ কি রিটার্ন করবে ধরেন ফলস,
ঠিক আছে না? যদি হয় তো রিটার্ন করবে ট্রু, আদারওয়াইজ রিটার্ন করবে ফলস। তো আমাদের এখান থেকে অ্যাডমিন থেকে আমাদের এই এটাকে ওভাররাইট করা লাগতেছে না, সাথে পেশেন্ট থেকে এটাকে ওভাররাইট করা লাগতেছে না লগইন প্যাডে। বাস, এখন আমরা এখানে আসি আরেকবার, যে আমাদের একটা অ্যাডমিন আছে, একটা পেশেন্ট আছে। এখন যখন যে লগ ইন করবে সেই ড্যাশবোর্ডে যাবে, তাই না? এখন আমাদের পেশেন্টের কি ড্যাশবোর্ড আমরা বানাইছি? বানাই নেই। পেশেন্টের ড্যাশবোর্ড আমরা বানাই নেই। ডক্টরের কি কিছু বানাইছি? ডক্টরের তো ইয়েও বানাই নেই। আচ্ছা, আমরা লগ ইন পেজে যাই আগে। এখন আমরা এখানে আসি, আমাদের যখন লগ ইন অন অ্যাকশন বাটনে ক্লিক করবে, তো আমরা কি বলছি? আইডি আর পাসওয়ার্ড নিবে, নিয়ে ফার্স্টে ভ্যালিডেশন করবে, করার পর দেন আসবে এখানে। যদি আমাদের আইডির লেন্থ 7 হয় তাহলে কি হবে? সেটা আমাদের অ্যাজ এ পেশেন্ট কাজ করবে, তাই না? তখন আমাদের পেশেন্টের ডেটাবেসে খুঁজবো ফর পেশেন্ট ইন পেশেন্ট ডেটাবেস, এটা অবজারভেবল অ্যারে লিস্ট। কি খুঁজবো? যে ইফ patient ডট লগ ইন, আমাদের বানাইছি না লগ ইন, তার মধ্যে কি আমরা আইডি দিব আর পাসওয়ার্ড দিব। আচ্ছা, যদি ট্রু হয় তাহলে কি করবে? আমাদের পেশেন্টের ড্যাশবোর্ডে নিয়ে যাবে, তাই না? ট্রু পেশেন্ট ড্যাশবোর্ড। যদি অ্যাডমিনে যাই, অ্যাডমিনের ক্ষেত্রে কি করবো? আমরা এটাকে ফর অ্যাডমিন অ্যারে লিস্ট থেকে দেখবো আমরা কি করবো? ইফ অ্যাডমিন ডট লগ ইন, আইডি দিব, পাসওয়ার্ড দিব। ওর কাজ কি? আমরা যখন এখান থেকে আইডি পাসওয়ার্ড দিতেছি, ও অ্যাডমিনে যাবে, অ্যাডমিনের যে ক্লাসটা আছে যেটা আমাদের ইউজার থেকে আসছে, তাই না? ইউজার ক্লাসটা কি, এখানে যাবে, গিয়ে এই জিনিসটা চেক করবে যে ওর যে আইডি আর পাসওয়ার্ডের সাথে আমাদের দেওয়া আইডি পাসওয়ার্ড মিলতেছে কিনা। যদি মিলে তো কি আমাদের ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। আমরা বলতেছি ইফ যদি ট্রু রিটার্ন করে তাহলে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে যাবে। তো ড্যাশবোর্ডে যাওয়া কি আমাদের সিন সুইচিং। আমরা এখানে এখন আমাদের সিন সুইচিং এর কোডটাকে নিয়ে আসবো খুব সুন্দর করে। তো নিয়ে আসে আমাদের এখান থেকে সোর্স জাভা সিন 1 থেকে ধরুন আমরা এখানে নিয়ে আসি, এটাকে কপি করে বসাইলাম। এখন আমাদের কি করবে? এখান থেকে আমাদের অ্যাডমিন ফোল্ডারে অ্যাডমিন ড্যাশবোর্ড আছে না? দেখেন তো, অ্যাডমিন ফোল্ডারে যে অ্যাডমিন ড্যাশবোর্ড এফএক্সএমএলটা দেখি আমরা, অ্যাডমিন ফোল্ডারে অ্যাডমিন ড্যাশবোর্ড ডট এফএক্সএমএল একটা আছে, এফএক্সএমএল। তো আমাদের কাজকে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড এফএক্সএমএলটাকে লোড করবে। আপাতত কন্ট্রোলারটা লাগতেছে না। এখন এখানে লোড যখন করতেছে একটা এক্সেপশন হ্যান্ডেল করতে বলতেছে, আইও এক্সেপশন। আইও বলতে কি বুঝায়? ইনপুট আউটপুট ফাইল এক্সেপশন। মানে আপনি যখন একটা ফাইল নিয়ে কাজ করতেছেন, সেই ফাইলটার আপনি একটা নাম দিতেছেন, ধরেন যে এই ফাইলটা ওপেন করো। এই ফাইলটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কেউ ডিলিট করে দিতে পারে, তো ফাইলটা কোয়াপ্টেড থাকতে পারে। ও যদি ওপেন করতে না পারে তখন ওটা সে কিভাবে হ্যান্ডেল করবে? সেই জন্য এই আইও এক্সেপশনটা দেওয়া লাগে। সো আইও এক্সেপশন। আপনার কি এক্সেপশন পড়ানো হয়েছে? জি। আচ্ছা, আমি যদি ওই যে ট্রাই আর ক্যাচে এটা না দিই, জাস্ট থ্রোজ দিয়ে দিই, তাহলে কি হয়ে যেতেছে না? ট্রাই ক্যাচ মানে স্যার বলছিল যে ট্রাই ক্যাচ দিতে আর থ্রোজ দিতে, থ্রোজ আই এক্সেপশন।
আচ্ছা, আমি এটা বলতেছি, এটা আমাকে জিজ্ঞেস করেন পরে। এবার পার্থক্যটা একটু। হ্যাঁ, অবশ্যই এটা বলবো। তবে যখন লগ ইন করবো অ্যাডমিন ড্যাশবোর্ডে চলে যাবে, যখন অ্যাজ এ অ্যাডমিন লগ ইন করবে। তো এখন যদি ধরেন আমরা আমাদের রান দেই, ফার্স্টে কোথা থেকে শুরু করবে? আমাদের লগ ইন পেজ থেকে, তাই না? লগ ইন কি? জাস্ট লগ ইন পেজ ডট এফএক্সএমএল। দেখেন, আমরা কোডটা রান দিলাম। আমাদের ফার্স্টে লগ ইন পেজটা ওপেন হবে, তাই না? আমরা কিন্তু ক্রিয়েট অ্যাকাউন্টের মধ্যে বাকিগুলোতে এখনো স্ক্রিন সুইচে কোড মোড বসাই নাই, আমরা জাস্ট লগ ইনটাতে বসাইছি। যদি আমরা অ্যাডমিন হিসেবে লগ ইন করতে চাই, তো আমাদের আইডিটা কি হবে? অ্যাডমিন, যেটা আমরা এখানে বানাইছি, তাই না? আর পাসওয়ার্ড কি হবে? 1 2 3 4। এখন যদি আমরা লগ ইন দিই, তাহলে কি করবে? আমাদের অ্যাজ এ অ্যাডমিন হিসেবে লগ ইন করে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। দিলাম লগ ইন, কিছু হইলো না, ফোল্ডার অ্যাক্সেস দেওয়া নেই নাকি? ইরোর তো আসলো না, কোনো ইরোর তো আসলো না। অ্যাডমিন ড্যাশবোর্ড এফএক্সএমএল। কোনো ইয়াতে ঢুকতেছে না, এই সোর্সে ঢুকতেছে না। কন্টিনিউয়াস হচ্ছে না, তাই না? আচ্ছা, এইখানে আমরা if এর কি এলিফ এমটি বডি, আবার কি বডি কি এমটি হচ্ছে? এটার জন্য কি প্রবলেম করতেছে? রিপোর্ট ইফ and offends the result of a typo. কোনো কনফিউজ হয়ে যেতেছে না। এটা হলো এমটি বডি, তাই না? আচ্ছা, আমরা এখান থেকে এইটা আমরা এটা কি আমাদের ঝামেলা তো করতেছি কিছু একটা, তাই না? আমরা এখান থেকে এইটুকু পর্যন্ত কমেন্ট করি। এখানে তো আমরা বসাই দিই লেন্থ কত 5 হইলে ঠিক আছে। আরেকবার ট্রাই করে দেখি। আমাদের কোনো ইরোর ছাড়া বাটন কাজ করতেছে না, তো কিছু একটা রিজন তো থাকা উচিত, তাই না? অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4। এই বাটনটা কাজ করতেছে না কেন? অ্যালার্টও দেখাচ্ছে না। এটা ওই লাস্ট ডে তো এই ঝামেলাটা করছিল। ওয়েট, আমরা একটা জিনিস দেখি তো, ধরেন এটা ডিবাগ করে দেখি এটা কেন কাজ করতেছে না।
লগ ইন বাটন ক্লিক। আচ্ছা, যদি আমরা ব্ল্যাঙ্ক দিই তাহলে তোমার একটা ইরর আসার কথা, ইরর আসতেছে, এই পর্যন্ত কাজ করতেছে। এখানে আমরা দিলাম অ্যাডমিন, আর এখানে দিলাম ধরেন যে 1 2 3 4 লগ ইন বাটন ক্লিক, মানে ফার্স্ট লাইন কাজ করতেছে, বাট পরে কোনো একটা লাইন কাজ করতেছে না। তো আমরা কি দেখতে পেলাম যে আমাদের যদি ব্ল্যাঙ্ক থাকে এই পর্যন্ত কাজ করতেছে, বাট এই ফ্ল্যাগের ভিতরে গিয়ে কাজ করতেছে না। এটা আমরা চেক কিভাবে করতে পারি? আমাদের ফ্ল্যাগের ভ্যালুটা দিয়ে, যে আমাদের ফ্ল্যাগের ভ্যালু কি। ফ্ল্যাগ কি ফলস নাকি? যদি ফলস হয়, ফলস এর কাজ করবে না। আচ্ছা এখানে আমি ফলসের জন্য কোনো ইয়া লাগাইছিলাম, ইলস না, কোনো ইলস দেয়নি, এটাই তো। False আচ্ছা আমাদের এখানে ফ্ল্যাগটা হয় কিনা দেখি, আমাদের ফ্ল্যাগের আউটপুট পেলে তো আমরা বুঝতে পারবো যে এটা ফ্ল্যাগ ট্রু নাকি ফলস। অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 ট্রু। ফ্ল্যাগ ট্রু। ওয়াও। তো ফ্ল্যাগ পর্যন্ত কাজ করতেছে, তাহলে তাহলে বাটন ফ্ল্যাগের পরে কাজ করতেছে না। তো ফ্ল্যাগের পরে আমরা যদি একটা ইলস লাগাই, তো এখানে একটা দিলাম, আমি জানি না যে প্রফেশনাল কিভাবে ডিবাগ করে, বাট আমি এইভাবে ডিবাগ করে সলভ করি আর কি সবসময়। আপনার চাইলে ট্রাই করতে পারেন এইভাবে। যদি আমাদের ফ্ল্যাগ কাজ না করে, ইলসে কি আমরা দিলাম যে ফ্ল্যাগ নট ওয়ার্ক। আচ্ছা ইফ এর ভিতরে না তো আমাদের ইফ এলস তো গেল, এটার ভিতরে গিয়ে আমাদের এখানে দেখা হবে। তো ফুল উল্টা কিছু দেই, ইউজার আইডি টাইপ ডাজ নট এক্সিস্ট, 4টা 5টা দিয়ে এটা পরে কাজ করতেছে না। এইখানে যদি আমরা দেখি তিনটা লেন দিয়ে আমরা দিব, এখানে কি দিব ধরে নিলে কি 5, আর এইখান থেকে লিস্টের ভিতরে ঢুকতেছে কিনা, লুপের ভিতরে ঢুকতেছে কিনা সেটা চেক দিব। আর যদি আমাদের ট্রু হয় তাহলে কি হবে যে ভেরিফাইড। এবার দেখি যে আমাদের কোথায় গিয়ে আটকাইতেছে। লুপ পর্যন্ত আসছে, ভেরিফাইড যে এখন হচ্ছে ভেরিফাইড ভেরিফাইড মানে ভেরিফাই হচ্ছে না। ভেরিফাই আই গেস এলস চলে যাচ্ছে। এলস ভেরিফাই কিন্তু না হওয়া, আইডি পাসওয়ার্ড দিলে তো হবে না। আইডি পাসওয়ার্ড দিলে তো অবশ্যই হওয়ার কথা, তাই না? অ্যাডমিন ডট লগইন আমাদের এখান থেকে পাসওয়ার্ড তো 1 2 3 4 দিচ্ছি, 1 2 3 4।
আর আমাদের আইডি কি দিচ্ছি আমরা এখানে, ছোট হাতের অ্যাডমিন, তাই না? এখন এখানে একটা ঝামেলা হইতে পারে, কি ঝামেলা হতে পারে সেটা আমরা একটু দেখি। এবার বোঝা যাবে অ্যাডমিনের আইডি ক্রিয়েশনে ওই ঝামেলা হচ্ছে। ওয়ান টু থ্রি ফোর আইডি আছে, এই যে আইডি হচ্ছে এখানে আইডি না, জেনারেট হচ্ছে না। আইডি জেনারেট হচ্ছে না, এই কারণে আমাদের এখানে লগ ইন করতে পারতেছি না। আইডি জেনারেট না হওয়ার রিজনটা কি? কারণ আমরা এখানে জেনারেট দেই নাই আইডি। এখানে তো জেনারেট আইডি দেওয়া আছে, আর এখানে আমরা, আচ্ছা এইখানে আমরা কনস্ট্রাক্টর দিয়ে মনে হয়। কনস্ট্রাক্টর আমরা দেই নাই, কি বলছেন, দিস ডট আইডি ইজ ইকুয়াল টু দিস ডট গেট আইডি, জেনারেট আইডি, জেনারেট আইডি। তাই আমরা আইডি জেনারেট করে দিবে। এইবার কাজ করা উচিত, তাই না? দেখি এটা বারবার এলস করে চলে যাচ্ছিল, এলস করাতে ইচ্ছে ঢুকতেছিলাম। হ্যাঁ মানে আইডি না থাকার কারণে এলস করাটা চলে যাচ্ছিল। হ্যাঁ, এবার লগ ইন দিলে এই যে আমাদের অ্যাডমিনের ড্যাশবোর্ড আসছে এবার, অ্যাডমিনের ড্যাশবোর্ডে চলে আসে যে অ্যাডমিনের বাটনগুলো, তাই না? আচ্ছা, তোমরা বুঝছো আমাদের অ্যাডমিনের এদের সিন সুইচ করে আসলো। এখন আমাদের ডেটা পাস করতে হবে যে কোন অ্যাডমিন যাচ্ছে, তাই না? এই সিস্টেম এগুলোকে ডিলিট করে দিই। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে। এখন এটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যখন লগ ইন করতেছি আমরা ভেরিফাই হওয়ার পর কি পাচ্ছি, ট্রু বা ফলস, যে একজন লগ ইন হয়েছে, ট্রু। বাট কে লগ ইন হয়েছে সেটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু আমরা পাই না। তো এটার জন্য আমরা কি করব? এটার জন্য আমরা এখানে রিটার্ন ট্রু দিতাম না, এখানে বুলিয়ান না দিয়ে আমরা এখানে দিব হলো কি ইউজার। না, অ্যাকচুয়ালি আমাদের ইউজার দেওয়াটা উচিত না, কারণ আমাদের ইউজারের মধ্যেও তো ডিফারেন্স আছে, আলাদা আলাদা ইউজার। আমাদের এটাকে আলাদা আলাদা ইমপ্লিমেন্ট করা উচিত, ফার্স্টে যেমন ছিল অ্যাবস্ট্রাক্ট দিয়ে। ফার্স্ট আমাকে অ্যাডমিনে আসি, আমাদের রিটার্ন কি করবে,
কনস্ট্রাক্ট মেথড একটা ঝামেলাটা কি করতেছে না। হ্যাঁ, এখন এখন আমাদের এখানে আমরা কি কাজ করলাম বলি। আচ্ছা, এখন বলি, আমরা এখানে যখন লগ ইন করতে আসতেছি আমরা বলতেছি যখন তোমার লগ ইন ভেরিফাই হবে তুমি শুধু ট্রু বা ফলস আমাকে দিও না, তুমি কে লগ ইন করছো, কার লগ ইনটা ভেরিফাই হয়েছে সেই ইনফরমেশনটা আমাকে দাও। তারা বলতেছি যে এই ক্লাসটার কাজ কি, যখন আমাদের লগ ইন ভেরিফাই হবে এই অ্যাডমিনটাকেই ও রিটার্ন করবে, অ্যাডমিনের যত ইনফরমেশন আছে সবকিছু রিটার্ন করে দিবে যাতে বুঝতে পারে যে এই লোকটা একজন অ্যাডমিন হিসেবে লগ ইন করছে। কারণ অনেকজন অ্যাডমিন হইতে পারে তাই না, কে কোন অ্যাডমিনটা লগ ইন করছে সেটা জানার জন্য অ্যাডমিন ইনফরমেশনটাও আমাকে সরাসরি দিয়ে দিচ্ছে। এখানে বলতেছি যদি আমাদের অ্যাডমিনের এটা নট নাল হয়, কারণ এখানে কি দিচ্ছি যদি আমাদের ভেরিফাই হয় তাহলে কি দিস, আর ভেরিফাই না হলে নাল। যদি নাল না হয় তাহলে আমাদের কি অ্যাডমিনের ড্যাশবোর্ডে তুমি যাবা। এখন আমরা অ্যাডমিনের ড্যাশবোর্ডে যাই, এখানে ডেটা পাস নিয়ে যাবো। এখন অ্যাডমিনের ড্যাশবোর্ড কন্ট্রোলার, ড্যাশবোর্ড কন্ট্রোলার একটা কি আছে, ফার্স্টে আমাদের একটা টেক্সট এরিয়া আছে তাই না। আমরা ফার্স্টে বলছিলাম যে আমাদের কাজ কি টেক্সট এরিয়াতে ডেটাগুলোকে দেখাইতে হবে সুন্দর করে। ফার্স্টে একটা পাবলিক সেটার বানায় ফেলি, পাবলিক ভয়েড সেটার। এখন এই সেটার আমরা প্যারামিটার কি দিব, আমরা ফুল অ্যাডমিনটাকে এখানে পাঠাবো যাতে অ্যাডমিনের সব ইনফরমেশন আমরা অ্যাডমিনের সাথে পেয়ে যাই। তো অ্যাডমিন বললাম যে অ্যাডমিন, এখন এই অ্যাডমিনকে আমরা কি করব, কারণ আমাকে বলেন যে এই অ্যাডমিনটা শুধু কি এই টেক্সট এরিয়াতে দেখাইলেই শেষ নাকি এই অ্যাডমিন দিয়ে আমাদের অন্য কোনো কাজ করতে হবে। অন্যান্য যত সকল বাটন আছে সবাই কিন্তু বুঝাইতে হবে যে কোন অ্যাডমিন আসছে, তো সবার জন্য কি অ্যাডমিন বাটনটা লাগবে, অ্যাডমিনের ইনফরমেশন লাগবে না। তো এইখানে আমরা একটা অ্যাডমিন বানায় নিব, অ্যাডমিন অ্যাডমিন যেটা কোনো ভ্যালু আমরা দিব না, যেটা ভ্যালু সেট করবো আমরা সেটার থেকে দিস ডট অ্যাডমিন ইজ ইকুয়াল টু অ্যাডমিন। আমরা সেটার থ্রুতে যে অ্যাডমিনকে পাঠাচ্ছি সেই অ্যাডমিনটাকে এখানে নিয়ে আসবো। এখন আপনি যদি সেটার থ্রুতে অ্যাডমিন না পাঠান তাহলে এটা কি হয়ে যাবে, নাল হয়ে যাবে না। আপনি যদি বাকি কাজগুলো করতে চান তাহলে কি হবে, সে নাল পয়েন্টের এক্সেপশন দিয়ে দিবে আপনাকে, চলে যাবো লগ ইন পেজে। এইখানে গিয়ে আমরা কি অ্যাডমিনের ড্যাশবোর্ড কন্ট্রোলারটাকে কল করবো, অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার, অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার ইজ ইকুয়াল টু fxml loader ডট গেট কন্ট্রোলার। এখন অ্যাডমিন ড্যাশবোর্ড কন্ট্রোলার ডট সেটার, সেটার আমরা কাকে দিব, অ্যাডমিনটাকে পাঠিয়ে দিব। দেন আমরা যে কাজটা করব যে যখন ফার্স্টে আমরা অ্যাডমিনটাকে পাবো আমরা কি করবো, আমাদের এখানে যে আমরা আমাদের টেক্সট এরিয়াতে দেখাবো তাই না। টেক্সট এর নাম কি দিয়েছে, ইনফো টেক্সট এরিয়া ডট সেট টেক্সট। সেট টেক্সট আমরা কাকে দিব, যে অ্যাডমিনের ডট টু স্ট্রিং, অ্যাডমিনের টু স্ট্রিং এখানে দিয়ে দেবো। এর মানে যখন অ্যাডমিন হিসেবে লগ ইন করবো, লগ ইন করার পর অ্যাডমিনের ইনফরমেশন এখানে পাস হবে। দেন এই ইনফরমেশনটাকে আমরা কি করবো, আমাদের টেক্সট এরিয়াতে দেখাবো, সাথে আমরা একটা ভেরিয়েবল একটা ফিল্ডে স্টোর করতেছি যাতে আমাদের পরবর্তীতে কাজে লাগিয়ে সেটাকে ইউজ করতে পারি। কি হয়েছে,
পেশেন্ট আমাদের 1 মিনিট ইউজার এটা আসলে করতে হবে নাই এখন এখানে আসলে অ্যাডমিন ঠিক আছে অ্যাডমিন দিলাম দেন পাসওয়ার্ড দিলাম কি 1 2 3 4 আমরা লগইন বাটনে ক্লিক করলে এই যে লগইন হয়ে চলে আসলো অ্যাডমিনের জন্য যে আমাদের আইডি কি অ্যাডমিন নেম অ্যাডমিন এগুলো দেওয়া আছে যদি আমাদের দুজন অ্যাডমিন থাকতো তাহলে আমরা দুইটা অ্যাডমিন বানাইলাম এখানে একটা হলো আমাদের অ্যাডমিন 1 ঠিক আছে যার নাম হবে অ্যাডমিন বাট পাসওয়ার্ড হবে 1 2 3 4 আরেকটা আমরা বানাইলাম ধরুন যে অ্যাডমিন 2 যার পাসওয়ার্ড হবে 1 2 3 ধরেন যে দিলাম 5 ঠিক আছে এখানে হবে অ্যাডমিন 2 ওইটা ইনফরমেশন চেঞ্জ করে দেন অ্যাডমিন 1 একটু বুঝুন অ্যাডমিন 1.gmail.com তখন অ্যাডমিন 2 নেমে হবে অ্যাডমিন 2 ঢাকা এটা ধরলাম যে খুলনা এটা ধরলাম যে ফিমেল ঠিক আছে যদি আমরা 1 2 3 4 দিয়ে লগ ইন করি তাহলে কি অ্যাডমিন 1 হিসেবে আর 1 2 3 5 দিয়ে লগ ইন করলে অ্যাডমিন 2 হিসেবে এখন আমরা দেখবো যে যখন আমরা একই একই ইউজারের যদি মাল্টিপল ইউজার ইয়া হয় যেমন অ্যাডমিন কয়েকজন আছে কে লগ ইন করলো এখন এইটা আমরা ক্যাচ করতে পারবো ধরলাম যে অ্যাডমিন আইডি আর পাসওয়ার্ড দিলাম 1 2 3 5 লগ ইন বাটনে ক্লিক করলে দেখেন লগ ইন হলো কি অ্যাডমিন 2 দেখতে পাচ্ছেন অফ করে নিই তাহলে হয়ে গেল কি অ্যাডমিন 2 এখানে চলে আসলো যদি আমরা অ্যাডমিন 1 হিসেবে লগ ইন করতাম তাহলে কি অ্যাডমিন 1 এর ইনফরমেশন গুলো এখানে আসতো এটুকু পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে কারো কোনো কনফিউশন আছে এটুকু পর্যন্ত যদি না থাকে তাহলে আমরা একটু জাস্ট আমাদের সিনসিয়ারিটি দেখলাম হলো ইয়ার জন্য তাই না লগ ইন থেকে অ্যাডমিন ড্যাশবোর্ডে আসলাম এখন আমরা কি বলছিলাম যে অ্যাডমিন ড্যাশবোর্ডের বাটন আছে লেফট সাইডে ক্লিক করলে রাইট সাইডের বাটনটা আমাদের ইয়া হবে আর কি চেঞ্জ হবে তাই না ওইটা আমরা এখন কিভাবে করবো ওইটার জন্য একটু তাড়াতাড়ি আমরা একটু এক দুটা দেখে ফেলি তো আপনাদের বুঝতে সুবিধা হবে ধরেন এফএক্সএমএল লোডার লাগবে এখন আমরা এখানে থেকে কোন এফএক্সএমএলটাকে লোড করব আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডে এটা কি যখন আমাদের ক্রিয়েট ডক্টর বাটনে ক্লিক করবে তখন আমাদের লোড করতে হবে যে এখান থেকে এটা ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্ট এফএক্সএমএল তাই না অ্যাকাউন্ট এফএক্সএমএল এফএক্সএমএল লোডারটাকে আমরা কি করব একটা সিন ক্রিয়েট করব
এখন আমাদের যে বর্ডার প্যান ছিল, বর্ডার প্যান ডট সেট সেন্টার, সেন্টার হবে কি দিব, সিন। বর্ডার প্যানটা তো আমি ভুলে গেলাম, দেখি তো এখান থেকে কিছু পাওয়া যায় কিনা। ভিজিবল টু, আচ্ছা আমি একটু অনেক আগে করছিলাম, এই কোডটা আমি ভুলে গেছি, একটু ইয়ে করে দেখি। লাস্ট সেমিস্টারে ওপি টিউটোরিয়াল থেকে আমাদের লাস্ট কি গেছে, সামার আগে স্প্রিং 25, দুইটা। লাইব্রেরি ম্যানেজমেন্ট, স্প্রিং 25 এ এই যে আচ্ছা এটাতে আছে লাইব্রেরি ম্যানেজমেন্ট বিগ প্রজেক্ট, এটাতে করছিলাম। বর্ডার প্যান আনছিলাম, আচ্ছা আচ্ছা আমাদের আচ্ছা প্যারেন্ট লাগবে এই জিনিসটা। আচ্ছা আমাদের তাহলে সিনের দরকার নেই, ঠিক আছে। জাস্ট এফএক্সএমএল লোডারটাকে লোড করে দিলে এখানে হয়ে যায়। সেম ভাবে ধরুন জাভা আর কয়েকটা করে ফেলি। একটা হলো ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপরে কি ছিল, এটা হলো ভেরিফাই পেশেন্ট, তাই না? এটা কি যে কমন ড্যাশবোর্ডে আমরা করতে চেষ্টা করছি? যে ড্যাশবোর্ডের লেফট সাইডে ক্লিক করলে যে রাইট সাইডটা জাস্ট চেঞ্জ হবে ওইটা। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। হ্যাঁ, এটা করছি, আমি প্রজেক্টে করে ফেলছি। ওটা করে দেখাচ্ছি যে আমাদের এটা এটা তো একটু স্পেশাল সিন সুইচ, তাই না? লেফট সাইডটা সেমই থাকবে, রাইট সাইডটা শুধু চেঞ্জ হবে। এটা আমরা কিভাবে করি সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ভেরিফাই পেশেন্ট এফএক্সএমএল, হ্যাঁ এখানে কি করতে হয়, আমাদের তো সিন আছে, স্টেজ আছে, সবই আছে, জাস্ট একটা জায়গা শুধু চেঞ্জ করা লাগতেছে। তো সেই জায়গাটা আমরা শুধু আমরা এফএক্সএমএলটাকে লোড করে সেই সেট সেন্টার করে দিয়ে দিচ্ছি, যে আমাদের সেন্টারের এনভায়রনমেন্টটাতে আমরা জাস্ট ভ্যালু আমাদের নতুন একটা এনভায়রনমেন্ট অ্যাড করতে হচ্ছে, আগেরটাকে সরায় দেওয়া, এইটাই জাস্ট কাজ। এখন যদি আমরা এখানে আসি, এখন দেখেন যদি আমরা লগ ইন করে আপনার কাছে হয়তো এখন একটু ব্ল্যাঙ্ক লাগতে পারে আসলে আমরা কি করতেছি। এটা ধরেন যে নেক্সট ক্লাসে আপনি বুঝতে পারবেন। অ্যাডমিন দিলাম, পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 দিয়ে লগ ইন করলাম।
আমাদের ড্যাশবোর্ড চলে আসলো। যদি আমি ক্রিয়েট ডক্টর অ্যাকাউন্টে ক্লিক করি, দেখেছেন এই পাশটা শুধু চেঞ্জ হচ্ছে। ভেরিফাইতে ক্লিক করলে এই পাশটা শুধু ভেরিফাই লোডটা হইলো। কন্ট্রোল ইউজারে ক্লিক করলে এখানে চলে আসবে। যদি আমরা সাইন আউটে ক্লিক করি তাহলে কি হবে, আমাদের লগ ইন পেজে চলে যাবে। আমাদের সিন সুইচ করতেই পারি, সিন সুইচ করে আমরা কোথায় নিয়ে যাবো, আমাদের লগ ইন পেজে নিয়ে চলে যাবো, এই আর কি। এটুকু বুঝতে পারছেন? আমাদের আজকে আমাদের মেন কনসেপ্ট ছিল সিন সুইচিং, ডেটা পাসিং। তো আমরা নর্মাল সিন সুইচ করতে পারি, ডেটা পাস করতে পারি, সাথে আমরা কি বর্ডার প্যানে যে এক পাশ সেম রেখে আরেক পাশ মানে সিন সুইচ সেটা আমরা করতে পারি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আপনাদের আর কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? আপনারা জিনিসটা বলতে চাচ্ছিলাম যে আপনারা কন্ট্রোলার ক্লাসের কাজ শুরু করেন। তো কন্ট্রোলার ক্লাসের কাজগুলো আসলে কি হয়? শুধু রিড রাইট একটা পার্ট, ঠিক আছে, একটা কন্ট্রোলার ক্লাসের রিড রাইট একটা পার্ট, বাট বাকিগুলো কি আমরা মিড পর্যন্ত যা যা করছি দেখেন। আমাদের এইখানে যেমন ছিল, আরেকবার একটু নাম দিই, কেউ কিছু বলতেন? আমি আপনাদের যেটা বলতেছিলাম যে আমাদের যেমন কন্ট্রোলার লগ ইনে কি আমাদের লগ ইনের জন্য একটা ডেটাবেস লাগতো, ঠিক আছে, বাট ডেটাবেস ছাড়া আমাদের অনেক কাজ করতে হয়েছে না লগ ইন করানোর জন্য। এগুলোর জন্য ডেটাবেস দরকার নেই। তো ডেটাবেস ছাড়া যে সকল কাজগুলো আছে সেগুলো আপনারা করে ফেলেন। যেমন ডেটা নেওয়া, ডেটা দেখানো। আপনার অ্যাজ এ ডেটাবেস আপনার একটা অ্যারে লিস্টকে ইউজ করেন, যে একটা অ্যারে লিস্ট, আমরা এটা ধরেন আমাদের ডেটাবেস, এটা ধরে আপনি কাজ করতে থাকেন। যেমন ধরেন যে এখানে ক্রিয়েট ডক্টর, ডেটা আমাদের ডেটাবেসে ডক্টর ক্রিয়েটকে সেভ করা ছাড়াও এখান থেকে ডেটাগুলো নেওয়া, নিয়ে ভ্যালিডেট করা, দিয়ে দেন আমাদের একটা ডক্টর ক্রিয়েট করা। ওগুলো তো আমাদের সব কি কন্ট্রোলার ক্লাসের মধ্যেই থাকে। সব ক্রিয়েট করা ডান হলে দেন আমরা সেই ডেটাবেসে সেভ করি। তো ডেটাবেসে সেভ করা ছাড়া অনেক কাজ আছে এখানে। তারপর ধরেন যে ভেরিফাই পেশেন্টকে ভেরিফাই করার জন্য আমাদের ডেটাবেসটা আপডেট হবে, ঠিক আছে, বাট এইখানে এই কম্বো বক্সটাকে ইনিশিয়ালাইজ করা, টেবিলে কিভাবে শো করাবেন, এই লেভেলে কিভাবে শো করাবেন, এই সব কিছুই তো আছে, তাই না? এই বাটনে ক্লিক করলে কি হবে, এই বাটনে ক্লিক করলে কি হবে, এগুলো তো আপনার কন্ট্রোলার ক্লাসে কোড করতে হবে। তো আপনার এই কোডগুলো করা শুরু করে দেন। আপনারা ধরবেন যে আমাদের ডেটাবেস কি একটা অ্যারে লিস্ট, একটা অ্যারে লিস্টকে ডেটাবেস ধরে আপনারা কাজ করা শুরু করে দেন কন্ট্রোলার ক্লাসে, নাহলে পরে টাইম পাবেন না। বুঝতে পারছেন? আর আরেকটা বিষয়, অনেকেরই এমন আছে যে যাদের টিমমেট উইথড্র দিছে, ঠিক আছে, টিমমেট চলে গেছে, তারা কি করবেন? আজকে আমরা কি ডামি ডেটা বানানো দেখাইলাম না, কিভাবে আমরা একটা স্ট্যাটিক ডামি ডেটা বানাইতে পারি। আপনাদের যে একটা মেম্বার থেকে আপনার কাছে যে ডেটাটা আসার কথা ছিল, যেটা ইউজ করে আপনি আপনার কাজটা করবেন কথা ছিল, সে উইথড্র মেরে দিছে। তো এখন আপনি কি করবেন? আপনার কাজ আপনি একটা ক্লাস বানাবেন, সেই ক্লাসে কতগুলো ডামি ডেটা বানায় ইনিশিয়ালাইজে রেখে দিবেন। সেটাকে ইউজ করে আপনি আপনার কাজগুলো চালিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার যদি কোনো ফ্রেন্ড না থাকে সমস্যা নেই, আপনি আপনার কাজ চালানো কখনো বন্ধ হবে না। বুঝতে পারছেন? আর এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন থাকে এগুলো রিলেটেড, যে হ্যাঁ টিমমেট চলে গেছে কি করবো, কেমনি কি করবো, তো আমার সাথে আপনার যোগাযোগ করেন, আমি আরো ভালো বুঝাই দিব। এটা ক্লাসে শুরুতে বলা দরকার ছিল যদিও, বাট ভুলে গেছিলাম আমি। নেক্সট ক্লাসে আবার বলবো। এখন বলেন আপনাদের কারো কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত?